সেটা থাকবে হচ্ছে আপনার সিলেবাস ভিত্তিক। হ্যাঁ, যে আপনার সিলেবাসে যা যা আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে এই প্রশ্নগুলো হবে। এখন প্রশ্নগুলো কোন আঙ্গিকে আসতে পারে, হ্যাঁ, সেইটা আমাদেরকে একটু দেখতে হবে। তো দেখেন, এই যে এখানে শুরুতেই বলে দেওয়া আছে, আর আপনাদের যে পিডিএফটা আজকে দিয়েছি, হ্যাঁ, তো এই পিডিএফটা আপনাদের জন্য এনাফ। হ্যাঁ, এই পিডিএফটা আপনাদের জন্য টোটালি এনাফ। ইভেন একটু ডিটেইলই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো হালকা স্লাইট একটু টাচ করা, স্লাইট হইলেও মানে টাচ করা প্রয়োজন, তো ওই টপিকগুলো ইনক্লুড করে দেওয়া হয়েছে এই পিডিএফ এর মধ্যে। তবে এটা সম্পূর্ণ গ্রিক মিথোলজি না। আপনারা যদি গ্রিক মিথোলজির যে স্বাদ এটা যদি আস্বাদন করতে চান, তাহলে আমাদের এখান থেকে বইটা কালেক্ট করে নিতে পারেন। তবে আপনাদের জন্য মানে যে পিডিএফটা দেওয়া হয়েছে এই পিডিএফটাই এনাফ আপনাদের প্রিপারেশনের জন্য এনটিআরসি। তো দেখেন এখান থেকে কোন ভাবে মানে কি কি কোন কোন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটু দেখব। তো এই জায়গা থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, মানে আসবেই। তবে প্রশ্নগুলো এভাবে আসবে কিভাবে, যেমন হু ইজ দ্য গডেস অফ সোল, হু ইজ দ্য গডেস অফ সোল, কোনো একটা ব্যক্তি রিলেটেড বা কোনো একটা থিম রিলেটেড বা কোনো একটা টার্ম রিলেটেড, হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে। হোয়াট ইজ অ্যাপেল অফ ডিসকোর্ড, বা দেখা যাচ্ছে যে আপনার যে বিশ্ববিখ্যাত ট্রয় নগরী কোথায়। তো এই যে এরকম প্রশ্নগুলো কিন্তু থাকে। এটা জেনারেল পার্টেও ছিল, পাশাপাশি আর আপনাদের তো ইংলিশ লিটারেচার সাবজেক্টিভে তো অবশ্যই আসবে এই পার্টগুলো থেকে। আপনাদের যদি বিসিএস এর সিলেবাসের কথা বলি, ও টু সাইকি, সাইকি হচ্ছে কি, সাইকিকে যখন আমরা আলোচনা করতে যাব তখন সেখানে ভেনাস অফ অ্যাফ্রোডাইট আসবে, তারপরে হচ্ছে কিউপিড আসবে, হুম, যাকে আবার এরোসও বলা হয়। তো এরকম আরো অনেক ক্যারেক্টার আসবে, হার্মিস আসবে, হেফিস্টাস আসবে। হুম, তো গ্রিক মিথোলজিটা হচ্ছে ইংলিশ লিটারেচারের বেসমেন্ট। সোজা কথা, ইংলিশ লিটারেচার এর ওপরেই কেন্দ্র করে মানে গড়ে উঠেছে। যেমন হচ্ছে আপনার হচ্ছে যে 6 মাস পৃথিবীতে, 6 মাস যে শীত, 6 মাস যে আপনার বসন্ত থাকে, বা দেখা যাচ্ছে ফসল উৎপাদন হয়, এটা কেন? এটা ডিমিটারের কাহিনীর মধ্যে আছে। তারপরে আপনার যে সকালবেলা শিশির পড়ে, এটা কেন? তারপরে হচ্ছে যে বিগ ব্যাং থিওরি, জর্জ লিমেটারের যে বিগ ব্যাং থিওরি, সেটার উৎপত্তি কোথায়? এই তারপরে যে লো ইউরোপা, গ্যানিমেড, ক্যালিস্টো, এই যে বিভিন্ন তারার যে নাম, স্যাটার্ন, আর্থ, এগুলোর নাম কোথায় থেকে আসলো পৃথিবীর? এগুলো সব ধার করা হয়েছে হচ্ছে গ্রিক মিথোলজি থেকে। এই যে এজিয়ান সি, এই যে নামটা কেন হইলো, সবকিছু এই প্রত্যেকটা বিষয়ের নামের যে মানে সোর্স, সব হচ্ছে গ্রিক মিথোলজি। অর্থাৎ ইংলিশ লিটারেচার, ইভেন ওয়েস্টার্ন লিটারেচার, এক কথা আমরা যদি কল্পনা করি, ওয়েস্টার্ন লিটারেচার এই গ্রিক মিথোলজির উপরে ডিপেন্ড করেই সম্পূর্ণ লেখা। এখানে প্রচুর অ্যালুশন পাবো আমরা, হ্যাঁ? এই যে ডাব্লিউ বি ইয়েটস, তারপরে হচ্ছে টি.এস. ইলিয়ট, এদের মতো বিখ্যাত বিখ্যাত রাইটার, তারপরে যে জন জন মিল্টন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে স্যামুয়েল টেলর কোলরিজ, জন কিটস তো হেলেনিস্ট পোয়েটই বলা হয়। তো এই যে প্রত্যেকটা রাইটার টেনিসন থেকে শুরু করে যাবতীয় সবাই কিন্তু গ্রিক মিথোলজিকে কেন্দ্র করেই, মানে এখান থেকে ধার করেই তারা অনুপ্রেরণা নিয়েছেন। কোনো একটা দেখাচ্ছে কোনো বিষয়ে তুলনা করতে হবে, কোনো টপিকে লিখতে হবে, তারা ইনক্লুড করছে। কোনো আপনার হচ্ছে যে এপিক লিখতে হবে, তারা শুরুতে মিউজ আনছে, হ্যাঁ। তো এই যে মিউজরা কি, এই যে কেমনে কি, কেউ কোথায় এদের উৎপত্তি, সবকিছু কিন্তু গ্রিক মিথোলজি, সোজা কথা। হুম, এই যে বর্তমান সময়ে আমরা যে নাইকি জুতার ব্র্যান্ড, এটা কোথা থেকে আসলো? এই যে সবকিছু প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা পশ্চিমা লিটারেচার না, পশ্চিমা লাইফ স্টাইল, সবকিছুই নাম, যে কোনো বড় বড় বিখ্যাত ব্র্যান্ড, সবকিছুতেই আমরা গ্রিক মিথোলজি পাবো, হ্যাঁ। তো এই জন্য গ্রিক মিথোলজিটা প্রয়োজন। তো আপনাদের সিলেবাস দিলে এটা আরো বেশি স্পেসিফিক হবে। তবে এখনো পর্যন্ত যে যে বিষয়গুলো প্রয়োজন আজকে একটা ওভারভিউ দেওয়া হবে খুব শর্টে, হ্যাঁ। তো চলেন আমরা আমাদের যে আলোচনা সবকিছু মানে এখান থেকেই মূলত শুরু করব। তো যারা আমার সাথে গুগল মিটে আছেন, সাদেক হোসাইন, সব তো ক্লিয়ার নাকি? স্যার সবকিছু ক্লিয়ার আছে স্যার। আমার একটা প্রশ্ন ছিল আর কি, হ্যাঁ, বলেন। এনটিআরসি নাকি 12 তারিখের মধ্যে চাহিদা
মানে শেষ করবে? হ্যাঁ, সার্কুলার কি পরের সপ্তাহে দিবে নাকি আর ওয়েট করতে এই পারে? এপ্রিলেই আপনার হচ্ছে সার্কুলার হওয়ার সম্ভাবনা, মানে 99%। হ্যাঁ, এই এপ্রিলে 12 তারিখের পরে যে কোনো সময় সার্কুলারটা হবে। এই জন্য একটু ভালো করে পড়াতে ফোকাস দেন, প্রিপারেশনটা নিয়ে নেন। আর আপনাদের সিলেবাস দিলেই দ্রুতটা বইটাও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে। পিডিএফ পড়তে পড়তে স্যার চোখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু এইভাবে সমস্যা মোবাইলে পড়তে আসলেই পড়তে। হবে। আর বেশি দেরি হবে না ইনশাল্লাহ, বই বের হইলে বই আরামে পড়তে পারবেন, সমস্যা নেই। সিলেবাসটা দিলে আমাদের বইটা চলে আসবে। তো ঠিক তো ঠিক আছে, দেখেন। স্যার হ্যাঁ, বলেন। স্যার বই একটু অগ্রিম বলে রাখি স্যার, বইয়ের অর্ডার কিন্তু স্যার আগে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েন স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ আগে আপনারাই পাবেন, সমস্যা নেই। আগে আপনার প্রথম ফার্স্ট চালানের যে বইগুলো ওগুলো আপনারাই পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। জি স্যার, এরকম যাতে না হয় যে আমরা এই পেছনে পড়ে গেলাম। না, 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 সমস্যা নেই, আপনারা আগে পাবেন। আপনারা ব্যাচে, পেইড ব্যাচে আছেন, আপনারা আগে অগ্রাধিকার পাবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো চলেন আমরা দেখি। হ্যাঁ, তো এই যে গ্রিক মিথোলজি, এইটা মূলত গ্রিক অ্যান্ড রোমান একসাথে ইনক্লুড করা হয়েছে। আসলে গ্রিকরা ছিল হচ্ছে রোমানদের আগে। হ্যাঁ, তো গ্রিকরা যেসব দেবদেবীর পূজা করত, রোমানরা যখন ক্ষমতায় আসে বা এদের যখন প্রকাশ ঘটে, তখন এরাও ওই গ্রিকদের দেবদেবীদেরই নিজেদের দেবদেবী হিসেবে নিয়েছিল, বা এরকম অনেক প্রচুর নিয়েছিল আর কি। এবং তাদের নাম কিছু কিছু ক্ষেত্রে একই রকম রাখছিল, কিছু কিছু ক্ষেত্রে তারা চেঞ্জ করছিল। যেমন হচ্ছে এই যে এখানে পিডিএফ আপনাদের দিয়েছি, আপনারা ডিটেলস পড়তে পারবেন। জিউস, তাদের কাজ কিন্তু একই। হ্যাঁ, গ্রিক মিথোলজিতেও যেই কাজ, রোমান মিথোলজিতেও কিন্তু সেই কাজ। জিউস, সে হচ্ছে কি কিং অফ গডস। আর রোমান নেম হচ্ছে জুপিটার। তারপরে হেরা, জুনো, রোমান নেম হচ্ছে জুনো। পুসাইডন হচ্ছে নেপচুন, হচ্ছে আপনার রোমান নেম। আপনারা লিটারেচারে, ইংলিশ লিটারেচারে মাঝে মধ্যেই এই যে কোনোটায় গ্রিক নেম, কোনোটায় দেখবেন রোমান নেম, এরকম ভাবে কিন্তু তারা ব্যবহার করছে। হ্যাঁ, তো এই জন্য রোমান নেম গুলো ইনক্লুড করে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। যেমন হচ্ছে হেডিস, তো তার রোমান নেম কি প্লুটো। এভাবে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা এই যে সৌন্দর্যের দেবী, প্রেম সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইট, তো তার রোমান নেম কিন্তু ভেনাস। এই বিষয়গুলো আমাদের একটু জানা লাগবে, সবগুলো দরকার নেই, সবগুলো দরকার নেই। যেগুলো দেবদেবী একটু গুরুত্বপূর্ণ বা বারবার আমাদের আসে, আমরা পড়েছি অনার্সে, সেগুলো একটু মনে রাখলে হবে। এভাবে যে প্রত্যেকটা স্যার এগুলাকে কি একটু হাইলাইট করে দেওয়া যায় না, মানে বোল্ড বা কিছু একটা অন্য কোনো কালার? হ্যাঁ, হাইলাইট করে দিবনি, সমস্যা নেই। বা একটা একটা করে স্টার দিয়ে দিবনি, তাহলে হবে। ঠিক আছে, স্টার্ট হ্যাঁ হ্যাঁ, এই স্টার হয়ে পিডিএফটা, স্টার দিলে হয়ে যাবে। এই এই পিডিএফটা আপনাদের আবার দিয়ে দিবনি। ঠিক আছে, আপডেট করে দিবনি, জি জি তাহলে আপনাদের মনে জি। রাখাটা সহজ হবে। ঠিক আছে, এই ধরনের নাম, এইগুলো হচ্ছে নাম গড অ্যান্ড গডেসদের। তারপর হচ্ছে হিরোদের, হিরো বা হিরোইনদের নাম। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে হিরো হেরাক্লেস, হেরাক্লেস, হারকিউলিস। তো তার হচ্ছে রোমান নেম হচ্ছে হারকিউলিস। তারপরে পার্সিয়াস, তো একই নাম। এভাবেই কিন্তু অনেক আছে, ওডিসিয়াস, ইউলিসিস। তো এইভাবে কিন্তু হিরোদের নামও দেওয়া আছে। আচ্ছা, হেরাক্লেস হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ হিরো। হ্যাঁ, তাকে ছাড়া গ্রিক মিথোলজি কল্পনা করা যায় না। ইভেন সে গডস তাদেরকে যুদ্ধে সাহায্য করছে, যুদ্ধ জেতার জন্য। হ্যাঁ, তো আর সে খুবই সাহসী ছিল। তার হেরাক্লেস হচ্ছে গ্রিক নেম, আর রোমান নেম হচ্ছে হারকিউলিস। হেরাক্লেস এই নামটা আসলে কোথা থেকে আসলো? হেরাক্লেস নামটা আসছে হচ্ছে হেরা থেকে। হেরা হচ্ছে আপনার হচ্ছে যে পরিবার, বিবাহের দেবী। জিউসের হচ্ছে ফার্স্ট ওয়াইফ এবং তার বোন। হুম, তো সে ছিল হচ্ছে হেরা। এবং ক্লেস, ক্লেস নামে নাম হচ্ছে গৌরব। ক্লেস নামে ক্লিওস, ক্লিওস থেকে এসেছে গ্রিক নেম। তো ক্লিওস নাম হচ্ছে গৌরব, অর্থাৎ হেরার কারণে যে গৌরবান্বিত, সোজা কথা। তো এই কারণেই তার নাম হয়ে গেছে হেরাক্লেস। তার নাম কিন্তু অন্য কিছু ছিল আগে। তো এইভাবে মূলত মানে প্রত্যেকের প্রত্যেকের এইভাবে কিন্তু নাম যে চেঞ্জ হয়েছে, বা নামের ক্ষেত্রে মানে নামের গুরুত্ব কি বা কিভাবে হয়েছে, এটা আপনাদের পিডিএফে আছে, যতটুকু দরকার সবকিছুই কিন্তু আছে। গ্রিক পুরানো বিখ্যাত বিভিন্ন স্থান, এই যে মাউন্ট অলিম্পাস, ডেলফি, ওই যে ডেলফি মন্দির অরাকলের জন্য বিখ্যাত, ট্রয়, ট্রোজান ওয়ারের জন্য বিখ্যাত, এরকমই অনেক জায়গা আছে। মিসিনি, এটা হচ্ছে আপনার এই যে আহ, এটা একটা যে আগামেমননের রাজ্য আর কি। ট্রয় যুদ্ধ এখান থেকে মানে শুরু হয়েছিল বলতে এখান থেকে তারা যাত্রা করছিল আগামেমননের লিডারশিপের আন্ডারে। তো এখানে দেখেন কোন কোন বিষয়গুলো আসলে আমাদের বইগুলোতে
কোন কোন বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এবং সবকিছু এখানে দেওয়া আছে, যে চ্যাপ্টার্স নেম, ডাইনাস্টি, এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের বইটা আপনারা যারা ডিটেইলড পড়তে চান তারা আপনার বইটা কালেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আর এই বইটা যদি আপনার টেবিলে না থাকে তাহলে আপনার সাহিত্য জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, টোটালি অসম্পূর্ণ থেকে যাবে এবং অনেক বিষয়, খুঁটিনাটি অনেক বিষয় জানতে পারবেন, বুঝতে পারবেন যে ওহো তাহলে এইভাবে এটার জন্ম, এই যে ড্যাফোডিলস ফুল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এটা জন্ম কোথায়, নার্সিকাস এবং হচ্ছে ইকোর যে কাহিনী সেখান থেকে আসলো। তাহলে তাদের কাহিনীটা যদি আমি না জানি তাহলে তো ড্যাফোডিলস ফুলের উৎপত্তি আমি জানতে পারবো না। তো এই যে প্রত্যেকটা বিষয়, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় যে আগে বিভিন্ন যে হিরো বা গ্রিক হিরোরা মারা গেলে তাদের দুইটা চোখে দুইটা মুদ্রা দিয়ে দেওয়া হতো, যে এটাকে ওবল বলা হতো। হ্যাঁ, গ্রিক ইয়েতে নেম ওবল বলা হতো। এই দুইটা মুদ্রা কোন কাজে লাগতো? ওই যে শ্যারন বা ক্যারন যাই বলি না কেন, সে রিভার অফ দ্য আন্ডারওয়ার্ল্ড, সে স্ট্যাক্স নদী, সেই নদীটা কিন্তু সে কি করতো, পারাপার করে দিত মৃতদেরকে, এবং তাকে কিন্তু ওই এই জন্য চার্জ ভাড়া দিতে হইতো। ওই জন্য ওই দুইটা মুদ্রা যে মারা যাইতো, যে হিরো, তার চোখের উপরে দিয়ে রেখে দেওয়া হইতো। তো এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জানতে পারবো, হ্যাঁ, এই গ্রিক মিথোলজি থেকে, যে নাইকি সম্পর্কে, অরিয়ন সম্পর্কে, তারপরে এই যে পেগাসাস, আপনার হচ্ছে যে এটা বর্তমানে এটা একটা সফটওয়্যারই আছে, এটা ইয়ার ক্ষেত্রে স্পাই ওয়ার্ল্ডে ব্যবহৃত হয়, বিশেষ করে ইসরায়েল এটা ব্যবহার করে। এই যে পেগাসাসটা আসলে কি, এই যে ঘোড়া, ডানাওয়ালা ঘোড়া, এটার জন্ম কি হবে, বা এটার আসলে কাজ কি, এই যে প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এই বইটা পড়লে কিন্তু জানতে পারবো। হ্যাঁ, এই জন্য যারা বইটা এখনো নেন নাই দ্রুত কালেক্ট করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, তো এই যে প্রচুর প্রচুর বিষয় এখানে জানার আছে আমাদেরকে, আমাদের এই যে তারপর টেরিসিয়াস অ্যাডোনিসের কাহিনী আছে, তারপরে হচ্ছে আরো আটলান্টার কাহিনী আছে, ইডিপাসের কাহিনী আছে। এই যে প্রত্যেকের কাহিনী সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তো আমরা এখন শুরু করব দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড থেকে। হ্যাঁ, শুরুতেই ফার্স্ট ডাইনাস্টি চ্যাপ্টার 1, কেওয়াস। শুরু হয়েছিল কেওয়াস থেকে। কেওয়াস জিনিসটা কি? হ্যাঁ, হ্যাঁ একটা বলেন। কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ওই যে কি বই নেওয়ার কথা বলছেন, আমি আসলে এটা বুঝতে পারিনি। গ্রিক মিথোলজি বইটা, আজকে যে টপিকটা সেটা হচ্ছে গ্রিক মিথোলজি ওভারভিউ, এবং আপনাদের যে পিডিএফটা দিয়েছি এটা ওভারভিউ এর উপরেই। হ্যাঁ বলেন। ও স্যার, এটা কি এক্সট্রা বই মানে আপনাদের ইয়েতে পাওয়া যায়? হ্যাঁ, আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা যে বইটা তৈরি করা হয়েছে। স্যার এটা কি স্যার এই যে আমাদের কলেজের যে পরীক্ষা হবে, যে বইটা বের হবে, ওইটাতে থাকবে না এই চ্যাপ্টারটা এরকম হ্যাঁ, সাজানো? একটা চ্যাপ্টার থাকবে, কোনো সমস্যা নেই, গুরুত্বপূর্ণ স্টোরিগুলো দিয়ে থাকবে, আপনাদের সিলেবাস ভিত্তিক যেগুলো সেগুলো অবশ্যই থাকবে। জি, মানে বলছি যদি ওইটাতে থাকে তাহলে স্যার এটা না নিতাম এটা। আচ্ছা, ওইটাতে বিষয় হচ্ছে কি, আপনি যদি ডিটেইলস জানতে চান তাহলে আপনার বই লাগবে। আপনি যদি জাস্ট যেই স্টোরিগুলো আপনার টেক্সট রিলেটেড, মানে যেগুলো আপনার সিলেবাস রিলেটেড, এগুলো যদি আপনি জাস্ট জানতে চান তাহলে দরকার নেই, তাহলে আপনার এই পিডিএফ দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? ও স্যার, এটা বইয়ের নাম গ্রিক মিথোলজি ওভারভিউ না? হ্যাঁ, এটা হচ্ছে বইয়ের নাম না, এটা হচ্ছে এই পিডিএফ এর নাম, আর বইটার নাম হচ্ছে গ্রিক অ্যান্ড রোমান মিথোলজি। হ্যাঁ, আমাদের এলেক্স জি পেজ স্যার, ঠিক থেকে আছে। আপনি অর্ডার করে নিতে পারবেন। ঠিক আছে, আমরা সামনের দিকে এগোই। হ্যাঁ, অনেক পড়া, অনেক বড় পড়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, বইটা তো আমি সংগ্রহ করেছি, কোন কোন গল্পগুলো মানে স্টোরিটা বেশি ইম্পর্টেন্ট একটু যদি মার্ক করে দিতেন। আচ্ছা, আমি আগামীকাল এই পিডিএফটা আমি আপডেট করে দিবনি। হ্যাঁ, দিয়ে স্টার করে দিবনি, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সেগুলো একটা করে স্টার থাকবে, তাহলে আপনারা বুঝে নিতে পারবেন যে এগুলো পড়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, সর্বপ্রথম ছিল হচ্ছে ক্যাওস। তো ক্যাওস জিনিসটা কি? এটা হচ্ছে মহাশূন্য, এখানে সময় নাই, এখানে আলো নাই, এখানে বাতাস নাই, এই যে এরকম টোটাল একদম ফাঁকা জায়গা, একদম টোটালি ফাঁকা জায়গা। বিগ ব্যাং থিওরিতে জর্জ লেমিটারের যে বিগ ব্যাং থিওরি, হ্যাঁ, সেখানে কি করা হয়েছে যে একটা মহাশূন্য থেকে এটা একটা কি হয়েছে, বিস্ফোরণ হয়েছে, তারপর অন্য কিছু সবকিছু সৃষ্টি হয়েছে। তো বিষয়টা এরকমই কিছুটা, ক্যাওস থেকে সবকিছু জন্ম হয়েছে। হ্যাঁ, ক্যাওস থেকে সবকিছু জন্ম হয়েছে। তো পৃথিবীর শুরুতেই গ্রিক মিথোলজি অনুযায়ী পৃথিবীর শুরুতে কিছু ছিল না, একমাত্র একমাত্র যেটা সেটা হচ্ছে ক্যাওস। এখান থেকেই পরবর্তীতে সবকিছু জন্মগ্রহণ করে। তো শুরুতেই পাঁচটা
ক্যারেক্টার সোজা কথা জন্মগ্রহণ করে। এই 5টা কে কে? গাইয়া বা গায়া। এটা হচ্ছে মাদার আর্থ, হ্যাঁ, মানে আপনার হচ্ছে র আর্থ, পৃথিবী সোজা কথা। তো এটা প্রথমে জন্ম হয়। তো এটা এর পরবর্তীতে জন্ম হয় কার? টাটারাস। এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা। এটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। তো এই টাটারাসের পরবর্তীতে আপনার এই যে এদের আবার সন্তান আছে, তো এগুলো ডিটেল আমাদের মিথোলজি বইতে পাবেন, এগুলো মানে অতটা গুরুত্বপূর্ণ না, ডিটেলটা ওখানে বইয়ে আছে। এর পরবর্তীতে জন্ম নেয় ইরোস। তো পৃথিবীতে যদি ভালোবাসা না থাকে তাহলে তো পৃথিবী তো সামনের দিকে এগোবে না। তো এই জন্য জন্মগ্রহণ করে ইরোস। সে হচ্ছে আদি প্রেমের দেবতা, সোজা কথা ভালোবাসার দেবতা, প্রেমের দেবতা। আচ্ছা, ক্যাওস থেকে কিন্তু তারও জন্ম। এর পরবর্তীতে এরেবাস আর হচ্ছে নিক্স, হ্যাঁ, এটা হচ্ছে আরো দুইটা ক্যাওস থেকে এদের জন্ম। এরা হচ্ছে রাত্রি এবং অন্ধকারের দেবদেবী। তো এই 5টা টোটাল, এই 5টা প্রথমে জন্মগ্রহণ করে। এছাড়া আরো 2জন জন্মগ্রহণ করে। এটা বলা হয় যে এই 2জন অটোমেটিক ক্রিয়েটেড এবং এরা হচ্ছে কসমিক এগ, মহাজাগতিক ডিম থেকে এদের জন্ম। এই 2জন কে কে? একটা হচ্ছে ক্রোনস। তো ক্রোনাস না কিন্তু ক্রোনস, আর আরেকটা হচ্ছে আনানকে, হার্যতা এরকম। যাই হোক, এই 2জন জন্মগ্রহণ করে। তো এরা ছিল হচ্ছে আদি দেবতা সোজা কথা, হ্যাঁ। তো পৃথিবীর শুরু থেকে ছিল ক্যাওস থেকে 5টা জন্ম। 5টা কে কে? মাদার আর্থ, তারপরে হচ্ছে টার্টারাস, এটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, ইরোস, আর আর 2জন হচ্ছে আপনার এরেবাস আর হচ্ছে নিক্স। আর এছাড়াও আরো ধরা হয় আরো 2জন, এরা হচ্ছে কসমিক এগ, মহাজাগতিক যে ডিম, এখান থেকে জন্ম। এরা 2জন কে কে? ক্রোনস এবং হচ্ছে আনাঙ্কে, হ্যাঁ। এর ছিল হচ্ছে প্রথম জেনারেশন, ফার্স্ট ডাইনাস্টি। এর পরবর্তীতে এদের কাছ থেকে চলে আসে সেকেন্ড জেনারেশনে কে কে আছে? ইউরেনাস, অ্যাথের, হেমেরা, ওটিয়া, পন্টাস, থ্যালাসা, ফানেস, নেসই, এরা জন্মগ্রহণ করে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এমন যে ক্রোনাস, হ্যাঁ, সরি, আপনার হচ্ছে যে মাদার আর্থ, আর্থ যেটা গাইয়া যাকে বলা হয়, গাইয়া দেখলো যে সে তো ফাঁকা, তো এই জন্য সে কি করলো? তার উপরে ঢেকে ফেলার জন্য ইউরেনাসকে জন্ম দিল। ইউরেনাসকে সৃষ্টি করলো। সে কে সৃষ্টি করলো? গাইয়া, অর্থাৎ মাদার আর্থ এটাকে সৃষ্টি করলো। এতে করে পৃথিবীর উপরে কি হয়ে গেল? নীল আকাশ তৈরি হয়ে গেল, হ্যাঁ। এবং পরবর্তীতে যাকে সৃষ্টি করে তাকেই বিয়ে করে, যার জন্ম দেয় সোজা কথা তাকেই আবার বিয়ে করে কি করে? অনেক ওদের বংশ বাড়ায় দেয়, হ্যাঁ। এবং এদের 3টা শ্রেণীর সন্তান জন্মগ্রহণ করে। কে কে? টাইটান্স, সাইক্লপস এবং হচ্ছে হেকাচেইর আর কি। টাইটান্সরা পরবর্তীতে ক্ষমতায় আসে, হ্যাঁ। তো এই যে ইউরেনাস, সে তো অনেক সন্তানের জনক এখন। তো ইউরেনাস দেখলো যে এই যে তার যে পরের জেনারেশনের যে সন্তান সাইক্লপস এবং হেকাচেইটন্স, এরা অনেক দৈত্য দানবীয়, হ্যাঁ, এরা অনেক দানবীয়। তো এই সাইক্লপস, এদের একটা চোখ ছিল, মাথার চোখ কপালে, এবং অনেক বড় দৈত্য আকৃতির। আর হেকাচেইটস, এরা মূলত 50টা, মানে অনেক বড় হাত, অনেক হাত বিশিষ্ট সন্তান। এদেরকে দেখে ইউরেনাস ভয় পাইতো যে আমাকে এরা নিশ্চিত কি সিংহাসনচ্যুত করবে, হ্যাঁ। এই জন্য কি করলো সে? এদেরকে এই মাদার আর্থ আপনার হচ্ছে যে গাইয়ার পেটের মধ্যেই লুকিয়ে রাখতো, মানে বের হতে দিত না, হ্যাঁ, এইভাবে সে ধরে রাখতো। কিন্তু গাইয়ার এতে করে অনেক কষ্ট হইতো। তো এই জন্য, এবং এদের কি কোনো এখানে আবার বিষয় আছে আপনার হচ্ছে যে গ্রিক মিথোলজি, এটা কোনোটা আছে হেসিওডের বর্ণনা, কোনোটা আছে আপনার হচ্ছে যে হোমারের বর্ণনা, হ্যাঁ। তো এটা দুটো একটা সংমিশ্রণ করে দেওয়া আছে এই বইটায়। তো কোনো বই অনুযায়ী আবার এটা টাটারাসে বন্দি করে রাখা হয়েছিল তাদের সন্তানদেরকে। তো যাই হোক, গাইয়া অর্থাৎ মাদার আর্থ এতে অনেক কষ্ট পায়, এবং সে তার টাইটান্সদের মধ্যে সবচেয়ে ছোট ছেলে ক্রোনাস, তার সাহায্য চায়। এবং ক্রোনাস বলে যে ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব। মাকে সে সাহায্য করবে পিতাকে ক্ষমতাচ্যুত করতে। তো কি করে? তো সে যাই হোক তার মানে মাকে হেল্প করে, এবং তার বাবাকে মূলত সে কি করে? মানে পরাজিত করে, হ্যাঁ, পরাজিত করে সে। আর শুরুতে কি করে? সে তার যে ভাই, অন্যান্য যে সব ভাই, তার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ঠিক আমি আমার যে ভাই তাদেরকে আমি মুক্ত করব, ওই যে সাইক্লপস আর হেকাচেইটস, হ্যাঁ। হেকাচেইটস তো তাদেরকে মুক্ত করবে, বাট সে মুক্ত করে না। সে এবং অন্যান্য টাইটান্সরা মিলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং তাদেরকে কি করে? আপনার হচ্ছে যে তার বাবাকে সে পরাজিত করে।
এই যে আপনার হচ্ছে মানে রুল অফ টাইটান্স, এটাকে বলা হয় গ্রিক মিথোলজির গোল্ডেন এজ। এলিজাবেথান যুগের রেনেসার যেমন গোল্ডেন এজ বা ইংলিশ লিটারেচার গোল্ডেন এজ হচ্ছে এলিজাবেথান এজ, ঠিক তেমনি এই গ্রিক মিথোলজির গোল্ডেন এজ হচ্ছে এই যে এজ অফ টাইটান্স, তাদের তাদের এজ। হ্যাঁ, তো এই যে এর পরবর্তীতে কি করে, যখন আপনার হচ্ছে এই যে যখন তার সন্তানদের যে ছাড়লো না, হ্যাঁ, তার ভাইদেরকে সাইক্লোস এবং হেকাচিডস, তো এতে করে মাদার আর্থ সে অনেকটা রাগান্বিত হয়ে গেল এবং ক্রোনাস পরবর্তীতে তারই বোন রিয়া তাকেই বিয়ে করে এবং তাদের প্রচুর সন্তান জন্মগ্রহণ করে। এই যে ওশেনাস, থিসিস, এই যে হাইপেরিয়ন, আপনার হচ্ছে জন কিটসের কবিতা আছে হাইপেরিয়নের কথা। তো হাইপেরিয়ন কিন্তু একজন টাইটান ছিল। হ্যাঁ, তো থিয়া, তারপরে ইয়াপেটাস, নেমোসিন, স্মৃতির দেবী, তো এরকম অনেক সন্তান জন্মগ্রহণ করে। হ্যাঁ, তো এছাড়া যে মিউস, 9জন মিউস, এই মিউসদের, এই যে মিউসরা বিভিন্ন যে মহাকাব্য শুরুতেই যে অনুপ্রেরণা চায়, কাদের কাছে চায়, এই যে 9জন মেয়ে, হ্যাঁ, এদের কাছে চায়। এরা কারা? এই যে নিমোসিনের মেয়ে, হ্যাঁ, নিমোসিন। তো আর হচ্ছে আপনার, এবং এদের পিতা কিন্তু আপনার হচ্ছে হাইপেরিয়ন, এবং সে হচ্ছে আপনার কি বলে টাইটান ছিল। এই যে 9জন মিউস, এদের কাছে কিন্তু প্রত্যেকটা রাইটার, আপনারা যে মহাকাব্যগুলোর শুরুতেই দেখবেন যে তারা বলে যে আমাকে কি কাব্য অনুপ্রেরণা দাও। তো এই যে 9জন মিউস, এরা এক একজন এক এক কাজ। এখানে কিন্তু পিডিএফ আপনাদের দেওয়াই আছে, মহাকাব্যের মিউস, কেউ ইতিহাসের মিউস, কেউ সঙ্গীত গানের, ইউরেনিয়া জ্যোতির্বিদ্যার মিউস, এরকম অনেক আছে। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। আর আরেক তিনজন, এই তিনজনকে অবশ্যই জানা লাগবে, এরা হচ্ছে থ্রি সিস্টার্স অফ ফেটস। হ্যাঁ, থ্রি সিস্টার্স অফ ফেটস। তো এই যে থ্রি সিস্টার্স অফ ফেটস, এরা আবার কি, এরা এতটাই পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ যে এরা তিনটা বোন তিন ধরনের কাজ করে। এরা দেব দেবী ও মানুষের ভাগ্য নির্ধারণ করেন। ইভেন কোন দেব দেবীও মানে এদের উপরে না। মানে এরা এতটা পাওয়ারফুল, বিশেষ করে অলিম্পিয়ানস, গডস বা গডেস, এরাও কি এদের নিচে, কারণ এরা ছিল সেটা আপনার হচ্ছে টাইটান্স। এবং এরা মানুষের ভাগ্য নির্ধারণ করতো, ইভেন সময়টাকে এরা আগায় পিছায় নিয়ে যাইতে পারতো, এমন পাওয়ার এদের কাছে ছিল। এই তিনটা থ্রি সিস্টার্স অফ ফেটস। আচ্ছা, আর থেমিস, এই যে বিষয়টা হচ্ছে লেডি জাস্টিস নামে, আপনারা বিভিন্ন দেশে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের সামনে দেখবেন ব্লাইন্ড ফোল্ডেড, কালো চোখ বাঁধা এক ধরনের একটা হচ্ছে লেডি জাস্টিসের যে মূর্তি, সেটা দেখতে পাবেন। এটা রোমান থেকে নেওয়া। তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু থেমিসেরই আপডেটেড রূপ। তো এই যে লেডি জাস্টিস বা চোখ বাঁধা, যে ব্লাইন্ড ফোল্ডেড কালো চোখ বাঁধায় দেওয়া সাদা মূর্তি, তো এটা সে কিন্তু দেবী। কিন্তু এটা পরবর্তীতে এই যে চোখ যে বাঁধার যে বিষয়টা, শুরুতে কিন্তু চোখ বাঁধা ছিল না, বা তিনি কিন্তু দেখতে পাইতেন, সেটা তিনি যে অন্ধ বিষয়টা এমন না, বরং রেনেসাঁ যুগে গিয়ে ওই কি করা হইলো যে তিনি মূলত ন্যায় বিচারের দেবী। তো এই কারণে কি করা হইতো, তাকে তার চোখটা বেঁধে দেওয়া হলো। যে চোখ বাঁধলে কি কোন দিকে পাল্লা হেলে গেল, কোন দিকে পাল্লা আপনার হচ্ছে যে উপরে উঠলো, এটা দেখা কি পসিবল না। তো এই জন্য ওই রেনেসাঁ পরবর্তী সময়ে গিয়ে কি হয়, আপনার এই চোখটা বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, এবং এটা আপনারা বিভিন্ন দেশের কোর্টে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সব গ্রিক মিথোলজি থেকে কিন্তু আসতেছে। হ্যাঁ, তাছাড়া কিন্তু আমরা কোনোভাবে কি এগুলো জানতে পারতাম না। আচ্ছা, সেকেন্ড ডাইনাস্টি, ক্রোনাস, দ্য ফল অফ ইউরেনাস। তো এই যে ইউরেনাসের তো পতন হয়ে যায় আকাশ, এবং ক্রোনাস সে কি করে, তার বাবার যে ক্ষমতা সে কিন্তু মানে ইয়ে করে নেয়, আপনার হচ্ছে দখল করে নেয়। এর পরবর্তীতে দ্য রুল অফ টাইটান্স, ওই যে গোল্ডেন এজ, হ্যাঁ, টাইটান্সকে ওই যে ইউরেনাসের সন্তানদের প্রথম শ্রেণী টাইটান্স। তো টাইটান্সদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল কে? ক্রোনাস, যে কিনা তার বাবাকে কি করছে, আপনার হচ্ছে ক্ষমতা থেকে সরাই দিয়েছে। এবং এর পরবর্তীতে কি হয়, টাইটান্সদের সে যে ক্রোনাস, সে যে তার বাবাকে যে সরাই দিল, হ্যাঁ, তো ক্ষমতা থেকে যে আপনার পরাজিত করলো, তো এর ফলে সেও ভয়ে থাকতো এই ভয়ে যে একদিন হয়তো তার সন্তানরাও কি করবে, তাকে ক্ষমতাচ্যুত করবে। এবং এমনটাই হয়, ক্রোনাসের যে সন্তানরা এই জন্য কি করতো, সে তার সন্তানদেরকে খেয়ে ফেলতো। হ্যাঁ, তো এই যে ইউরেনাসের, সরি আরেকটা বিষয় আমি একটু ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে ইউরেনাসের পতন কিভাবে হয়েছিল ক্রোনাসদের হাতে বা ক্রোনাসের হাতে। তো ইউরেনাস ক্রোনাসের সাথে তার মা গাইয়া, মাদার আর্থ,
সে একটা প্ল্যান করছিল যে যখন ইউরেনাস তার সাথে কি ফিজিক্যাল রিলেশন করতে আসবে গাইয়ার সাথে, তখন ক্রোনাস কি করবে, এই গাইয়া একটা কাস্তে তৈরি করে দিয়েছিল, এই কাস্তে দিয়ে তার গোপনাঙ্গটা কেটে ফেলবে। তো পরবর্তীতে যাই হোক ওই কাস্তে দিয়ে পরাজিত করে ক্রোনাস তার বাবাকে, এবং এটা পরবর্তী মানে সমুদ্রে পড়ে যায় তার গোপনাঙ্গটা, এবং পরবর্তীতে তার রক্ত থেকে অনেক প্রাণীর জন্ম হয়। এরপরে ইউরেনাস কোথায় যায় এটা জানা যায় না। হ্যাঁ, তো যাই হোক ক্রোনাস এভাবে ক্ষমতা পায়, এবং ক্রোনাসও ভয় ছিল যে তার সন্তানরা তাকে পরাজিত করবে। তো এই জন্য রিয়ার গর্ভে যত সন্তান হচ্ছিল ক্রোনাসের, সে কি করতে থাকে, সবাইকে খেয়ে ফেলতে থাকে। সে সবাইকে খেয়ে ফেলতে থাকে, এবং পরবর্তীতে যখন জিউস, সে কিন্তু ছিল ছোট ভাই বোনদের মধ্যে, তো তাকে কি করে, যখন জিউস জন্মগ্রহণ করে তখন রিয়া তাকে কি বাঁচাবে, বাঁচাইতে তো হবে নিজের সন্তানকে, লাস্ট এটাই সে ভরসা। তো সে কি করে, একটা পাথর দেয়, এবং ক্রোনাস সে পাথরটা খেয়ে ফেলে এবং মনে করে সে এই নিজের সন্তানকেও খেয়ে ফেলছে, পেটের মধ্যে চলে গেছে। তো জিউস কিন্তু কি করছিল, রিয়া তাকে মানে একটা দ্বীপে ছেড়ে আসে, হ্যাঁ, এবং জিউস সেখানে বড় হইতে থাকে। তো এইভাবে ক্রিট দ্বীপে, এবং দ্বীপটার নামও দেওয়া আছে ক্রিট দ্বীপ। তো জিউস সেখানে বড় হইতে থাকে, এবং পরবর্তীতে সে যখন বড় হয় সবকিছু জানতে পারে। তো জানার পরে সে তার বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং এই যে যুদ্ধটা, এটাকে বলা হয় টাইটানোম্যাকি যুদ্ধ। দীর্ঘ 10 বছর এই যুদ্ধটা চলছিল। হ্যাঁ, এবং জিউস সেক্ষেত্রে কি হয়, এই যে জিউস সে পরবর্তীতে ওই যে সাইক্লপস এবং হেকাচেইটনস আর টাইটান্সদের যে ভাইগুলো ছিল, তাদেরকে সে কি করে, মুক্ত করে দেয়, এবং তারা কি করে, জিউসের বজ্র তৈরি করে দেয়, পোসাইডনের ত্রিশূল তৈরি করে দেয়, আর হেডিসের টুপি, অদৃশ্য টুপি তৈরি করে দেয়। এই অদৃশ্য টুপি পরলে সে হেডিস অদৃশ্য হয়ে যেত, তখন সে আঘাত করতে পারতো অদৃশ্য থেকে। আর পোসাইডনের ওই যে ত্রিশূল, আপনারা পোসাইডন মুভি দেখছেন, তারপরে হচ্ছে আপনারা এই যে জিউসের বজ্র দেখছেন, এই যে হিন্দু মিথোলজিতেও দেবরাজ ইন্দ্রের কিন্তু প্রধান অস্ত্র হচ্ছে বজ্র, ঠিক তেমনি জিউসেরও কি প্রধান অস্ত্র ছিল হচ্ছে বজ্র। তো এই যে এগুলো কোথা থেকে আসলো, এগুলো সবই কিন্তু গ্রিক মিথোলজি থেকেই। হ্যাঁ, বা এই যে একটা মুভি আছে পোসাইডনের, যে মুভিটা মানে খুব কিছু কয়েক বছর আগেই, মানে এটা যথেষ্ট সারা ফেলছিল, এগুলো কিন্তু সবই গ্রিক মিথোলজি থেকে কিন্তু ধার করে নেওয়া। হ্যাঁ, ইভেন এই যে প্যান্ডোরা, প্রথম যে নারী, এই যে প্যান্ডোরা আপনার হচ্ছে যে ওই যে জায়গাটা, এটা একটা জায়গার নাম। আপনার যে কয়েকদিন আগে অ্যাভাটার মুভিতেও রিলিজ হইলো, সেখানেও কিন্তু প্যান্ডোরা দেখানো হয়। এগুলো কোথায় থেকে আসলো এই নামগুলো, সব কিন্তু গ্রিক মিথোলজি থেকেই। হ্যাঁ, তো যাই হোক জিউস সে দ্বীপে বেড়ে ওঠে, এবং পরবর্তীতে টাইটানোম্যাকি যুদ্ধ হয়, এবং তাদেরকে সাহায্য করে কারা, হেকাচেইটস এবং হচ্ছে সাইক্লপস। তো তারা হেল্প করে, এতে তার টাইটানোম্যাকি যে 10 বছরের যে যুদ্ধ, এটা কি করে, আপনার ফল অফ ক্রোনাসের পতন হয়, অর্থাৎ টাইটান্সদের সবার পতন হয়, তাকে যারা সাপোর্ট করতো সেই সব টাইটান্সদের পতন হয়, এবং এবার অলিম্পিয়ান যুগ শুরু হয়ে যায়। এবং এইখান থেকেই মূলত মানে গ্রিক মানে এই বিষয়গুলোই, এই যে অলিম্পিয়ান যুগ, অলিম্পিয়ান যে দেবতা, এদেরকেই সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে আপনার হচ্ছে ইংলিশ লিটারেচারে সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ এর আগের যারা যারা ছিল ওদেরকে খুব বেশি হাইলাইট করা হয় নাই। তো অলিম্পিয়ান গডস বা গডেস যারা ছিল, এরা মূলত 12 জন ছিল। হ্যাঁ, তো 12 জন কারা কারা, এই যে আপনার হচ্ছে এই যে জিউস, তারপর তার বোন বা স্ত্রী হেরা, রানী আপনার হচ্ছে যে পরিবার বিবাহের দেবী, পোসাইডন সে তার ভাই সমুদ্রের দেবতা, ডেমেটার সে হচ্ছে কৃষি ফসলের দেবী, ওই যে তার মেয়ে পার্সিফোনের একটা গল্প আছে। আপনার হচ্ছে জন কিটসের ওডান মিলানকোলিতে এটা পাবেন। তারপর হেস্টিয়াস, অ্যাথেনা, অ্যাপোলো, আর্টেমিস, এরা হচ্ছে লিটর সন্তান, অ্যাপোলো এবং আর্টেমিস। তারপরে আপনার এরিস যুদ্ধের দেবতা, অ্যাফ্রোডাইট বা অ্যাফ্রোদিটি, হেফাস্টাস সে হচ্ছে আপনার কামার দেবতা, কামারের ধাতু শিল্প, আর হারমিস সে হচ্ছে মেসেঞ্জার, সোজা কথা। এই যে 12 জন দেবতা, এরা ছিল হচ্ছে প্রধান 12 জন দেবতা অলিম্পিয়ান গডসদের। হ্যাঁ, এবং তারা মাউন্ট অলিম্পাসে তারা বসবাস করত। আচ্ছা, তো এখানে দেখেন এই সবকিছু বলে দেওয়া আছে। হেরা, জিউস হেরা, তাদের ভাই, এরা ভাই বোন ছিল, এবং পরবর্তীতে কি হয়, তারা বিয়ে করে। এবং এই যে হেরা, মানে বিষয়টা কি, জিউস ছিল হচ্ছে উইমেনাইজার। হ্যাঁ, মানে প্রচুর পরিমাণে মানুষ এবং দেবী, সে মানে কোনো কাউকে সে বাদ রাখেনি, সোজা কথা। ইভেন অনেক সময় সে যখন যে এমন রূপ ধারণ করা প্রয়োজন হয়েছে, পাখি হয়েছে, কোনো সময় আপনার হচ্ছে যে ঘাস রাজহংস হয়েছে, লিডান সোয়ান, সেখানে ওরসো সরি ডব্লিউএস এর কবিতা লিডান সোয়ান, সেখানেও কিন্তু আমরা তাকে পাই। জিউস কিন্তু এইভাবেই বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করছে, ইলিসিট
লাভ অ্যাফেয়ার করছে এবং তার প্রচুর সন্তান জন্মগ্রহণ করছে কিন্তু, এবং সে দেবরাজ ছিল, জিউস, এই জন্য সে এটা থাকাটা স্বাভাবিক। এবং এই কারণে হেরার সাথে তার অলওয়েজ মানে কোলাহল লেগেই ছিল। তারপরে তার আরো ভাইরা যে পোসাইডন, এরা 3 ভাই মূলত। আর এছাড়া আছে অ্যাপোলো, আর্টেমিস, এরা হচ্ছে লিটোর সন্তান, জিউসেরই সন্তান। অ্যারিস, অ্যাথেনা, এরাও হচ্ছে দুইজনই জিউসেরই সন্তান। অ্যাফ্রোডাইট, সেও তারই সন্তান। হ্যাঁ, তার হাজবেন্ড ছিল হচ্ছে হেফেস্টাস, সে হচ্ছে অনেক মানে একটু কুৎসিত কোয়ালিটির এবং তার পা একটু খোঁড়া। হ্যাঁ, আর হারমিস, সে হচ্ছে মেসেঞ্জার দেবতাদের মধ্যে। তো জিউসের শাসনকাল, জিউসের এখানে ব্যাপক ডিটেলস আলোচনা করা আছে। তাদের স্ত্রী মেটিস, তারপরে থেমিস, তারপরে ইউরিনো, ডেমেটার, নিমোসিন, এগুলো এত আমরা পড়বো না। আমরা জাস্ট এখন যে বিষয়গুলো দরকার, আমরা তো অলিম্পিয়ান গডসদের আন্ডারে চলে আসলাম, এখন আমাদের সিলেবাস অনুযায়ী যে যে টপিকগুলো আমাদের বা যে যে স্টোরিগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা জাস্ট একটু হাইলাইট করব। হ্যাঁ, আপনারা এই পিডিএফটা একটু পড়ে নিন, তাহলে আপনার কনসেপশন আরো ক্লিয়ার হবে। তবে আমরা এখন কি করব, একটু হাইলাইট করব যে যে বিষয়গুলো খুবই দরকার। যেমন হচ্ছে ক্রিয়েশন অফ ম্যান, এটা একটু আইডিয়া দিই হালকা পাতলা। তো এই যে প্রমিথিউস, হ্যাঁ, সে ছিল একটা টাইটান্স, হ্যাঁ, ক্রোনাসেরই আপনার হচ্ছে যে মানে ভাই ছিল, যাই হোক, তো পরাজিত হয়। তো এই যে টাইটান্স, প্রমিথিউস এবং তার একটা ভাই ছিল এপিমিথিউস, হ্যাঁ, এপিমিথিউস। তো এপিমিথিউস প্রত্যেকটা মানে পৃথিবীতে জীব সৃষ্টিকারী হিসেবে স্বীকৃত, মানে জীবন দিত। ইপিমিথিউস অন্যান্য যেসব প্রাণী আছে তাদেরকে সৃষ্টি করছিল এবং তাদেরকে সকল গুণ দিয়েছিল। কেমন? যেমন হচ্ছে গায়ে লোম দেওয়া নিজের আত্মরক্ষার জন্য, তারপরে হচ্ছে আপনার গায়ে লোম দেওয়া, ঘ্রাণ শক্তি বৃদ্ধি করা, পাখা দেওয়া যাতে করে উঠতে পারে, অর্থাৎ যাবতীয় ভালো গুণ, ভালো কিছু সবকিছু দিয়ে দিয়েছিল। এখন প্রমিথিউস কি করছে, উন্নত কোনো কিছু তৈরি করতে চায়, এই জন্য সে মানে দেবতাদের মতোই আকৃতিতে মানুষ তৈরি করে, এই যে এইভাবেই মানুষের মাটি দিয়ে মানুষ তৈরি করে। এবং যেহেতু এপিমিথিউস অন্যান্য প্রাণীর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে, এখন প্রমিথিউস দেখলো তাহলে মানুষকে তো বাঁচাইতে হবে, তাহলে কি দেওয়া উচিত? সে মাউন্ট অলিম্পাস থেকে আগুন চুরি করে এবং মানুষদেরকে আগুন দেয়। এই কারণে তাকে কিন্তু শাস্তি দেওয়া হয়। যাই হোক, পরবর্তীতে হেরাক্লেস তাকে সাহায্য করে এবং উদ্ধার করে, এবং সে জিউসের শাস্তি থেকে রক্ষা পায়। আপনার হচ্ছে যে প্রমিথিউস, তো যাই হোক, সে এভাবে কিন্তু মানুষ সৃষ্টি করে, ওখানে জীবন দেয়। এবং যাই হোক, মানুষ তো সৃষ্টি হয়ে গেল এবং আগুন যে দিল, এখন এই যে আগুন যে দিল, এখন দেখলো যে মানুষরা দুনিয়াতে তো মোটামুটি ভালোই আছে, জিউস দেবতা জিউস দেখলো এখন মানুষের মধ্যে গন্ডগোল তো সৃষ্টি করা লাগবে। তাহলে কি করা লাগবে? নারীকে সৃষ্টি করা লাগবে। হ্যাঁ, এই জন্য আসলে ইংলিশ লিটারেচার বা আপনার হচ্ছে বা অন্যান্য গ্রিক মিথোলজিতে নারীদেরকে একটু ছোট করে দেখানো হয়। হ্যাঁ, এবং প্রথম যে নারী, এটা প্যান্ডোরাকে তৈরি করে কে? দেবতা জিউস নিজের হাতে। হ্যাঁ, তো প্যান্ডোরাকে সে তৈরি করে তার মধ্যে জীবন দেয় এবং বিভিন্ন দেবদেবীকে যাবতীয় সব গুণ দিতে বলে। হ্যাঁ, হেফেস্টাস সে মাটি দিয়ে তৈরি করে সুন্দর একটা গড়ন দেয়। অ্যাফ্রোডিটি সে সৌন্দর্যের দেবী, সে সুন্দরী হিসেবে তৈরি করে, যাবতীয় সব গুণ দেয়। তো দেওয়ার ফলে কি হয়, আপনার হচ্ছে যে এই এপিমিথিউস এখন ওই জিউস প্যান্ডোরাকে পৃথিবীতে পাঠায় মানুষদের পুরুষদের মধ্যে বসবাস করার জন্য। তো এপিমিথিউসের হাতে সে তুলে দেয় এবং তার ভাই প্রমিথিউস, সে তো জিউসকে বিশ্বাস করতো না এবং সে দেবতা জিউসকে বিশ্বাস করতো না। তো প্রমিথিউস তার ভাই এপিমিথিউসকে বলে জিউসকে কোনো সময় বিশ্বাস করে দেবো না। হ্যাঁ, কিন্তু এই প্যান্ডোরার মানে সৌন্দর্য দেখে সে এতটাই মুগ্ধ হয়ে যায়, সেই তাকে বিয়ে করে ফেলে। হ্যাঁ, তো যাক, প্যান্ডোরা যখন পৃথিবীতে আসে মানুষের মধ্যে, তার চেহারা দেখে সবাই তো একদম বিস্মিত। তাকে একটা বক্স দিয়েছিল জিউস, যে তুমি এই বক্সটা কোনো সময় খুলবে না। এখন নিশ্চিত জিনিসের মধ্যে কি আমাদের সবসময় আকর্ষণ সবসময় বেশি থাকে। তো প্যান্ডোরা ভাবতেছে যে এর মধ্যে কি আছে, কেন এটা খুলতে দিতে বলতেছে না, হ্যাঁ, নিশ্চিত দামি কোনো কিছু আছে। তো সে কি করে, যখন ওই বক্সটা খোলে তখন ওর ভেতর থেকে রোগ শোক দুঃখ যাবতীয় সবকিছু বের হয়ে যায় এবং ছড়ায় পড়ে। একমাত্র একটা জিনিসই বাকি থাকে ওই বক্সের মধ্যে, সেটা হচ্ছে আশা। এই কারণেই মানুষ আসলে পৃথিবীতে খারাপ সবকিছুই আছে, মানে এটা বিলিভ করা হয় যে পৃথিবীতে খারাপ সবকিছুই আছে, শুধুমাত্র মানুষকে যেই জিনিসটা বাঁচিয়ে রাখে সেটা হচ্ছে আশা। আমরা সেই আশায় বসে থাকি যে সুদিন আসবে, কিন্তু এটাকে তো আমরা দেখতে পাই নাই, এটা বের হইতে পারি না ওই বক্স থেকে, যার কারণে এখনো পর্যন্ত আমরা ওই আশাতেই থাকি। এটা কিন্তু মানুষের মধ্যে আসে নাই। হ্যাঁ,
এটা কিন্তু ওই বক্সের মধ্যে থেকে গেছে। তো যাক, প্যান্ডোরা বুঝতে পারে যে আসলে সে ভুল করে ফেলছে। তো যাক, এইভাবেই মানুষের তৈরি এবং মানবীর তৈরি হয় পৃথিবীতে, মানবীর তৈরি হয়। তো এর পরবর্তীতে অনেক গল্প আছে, হেরাজিউস, তারপর লাভ অফ অ্যাফ্রোডাইট এবং অ্যারিস। আমরা এগুলো পড়বো না, আমরা দেখবো হচ্ছে ডেমেটার এবং পার্সিফনের গল্পটা দেখবো, কারণ এটা আপনার হচ্ছে যে ওডন মিলানকোলিতে আছে, জন কিটসের। তো ডেমেটার এবং পার্সিফনের গল্পটা কি ছিল? তো ডেমেটার হচ্ছে আপনার কৃষি উর্বরতার দেবী এবং হচ্ছে ঋতুর দেবী। তো সে সিঙ্গেল মাদার কিন্তু, তার পার্সিফন, তো তার মেয়ে। তো এই যে তার মেয়ে পার্সিফন, সে ছিল অনেক সুন্দরী। এই জন্য কি হয়, তারই যে মামা ডেমেটারেরই ভাই, হ্যাঁ, প্লুটো, যে হচ্ছে হেডিসও বলা হয়, গড অফ দ্য আন্ডারওয়ার্ল্ড, সে অনেক পছন্দ করে। মানে এই জন্য সে একদিন কি করে, পাতাল ফুঁড়ে উঠে এবং পার্সিফনকে নিয়ে চলে যায়। তো যাই হোক, পার্সিফন কোথাও খুঁজে পাওয়া যায় না। তো যাক, হেলিওস দেখে ফেলছিল এটা, তখন সূর্য দেবতা, আদি সূর্য দেবতা ছিল, যাক সে বলে দেয় যে এটা আছে। তো তখন কি হয়, ইয়ের কাছে যায়, ডেমেটার দেবরাজ জিউসের কাছে যায় এবং বলে যে এটা সলভ করে দিতে, তার মেয়েকে দরকার। তো যাই হোক, তখন জিউস এটা মধ্যস্থতা করতে থাকে, কিন্তু ডেমেটার তার মেয়েকে যে পায় না, হ্যাঁ, এই জন্য কি হয় যে উর্বরতা, কৃষি সবকিছু মানে বন্ধ হয়ে যায়, একদম চির শীত লেগে যায় পৃথিবীতে, হ্যাঁ, এমন একটা অবস্থা। তো যাই হোক, এইভাবে তো পৃথিবী চলতে পারে না, পৃথিবী তো শেষ হয়ে যাবে, মানব অস্তিত্ব ক্লিয়ার হয়ে যাবে। তো এই কারণে কি হয়, এই সময় আপনার হচ্ছে যে জিউস মধ্যস্থতা করে এবং সে হেডিসকে বলে যে তুমি পার্সিফনকে ফিরায় দাও ডেমেটারের কাছে। তো হেডিস, মানে নিয়ম হচ্ছে যে পাতালপুরীর কেউ কোনো কিছু যদি খায়, তাহলে সে আর পাতালপুরি থেকে আসতে পারে না, পাতালপুরিতে কেউ যদি যায়, সে আর ফিরে আসা খুব কঠিন। হ্যাঁ, তো হেডিস জানে যে সে চাইলেও পার্সিফনকে ধরে রাখতে পারবে না। এই জন্য সে কি করে, মানে পাতালপুরির যে আপনার হচ্ছে যে আনার বেদেনা, এটা 6টা দানা সে খাওয়াই দেয় চালাকি করে। এই যে যে খাইছে পার্সিফন, তো এই কারণে এই যে 6 মাস তাকে কি করতে হয়, পরবর্তীতে রুলস হয় এমন, যেহেতু পাতালপুরি কোনো কিছু খাইছে, সে 6টা খাইছে, অর্থাৎ 6 মাস সে কি থাকবে, পাতালপুরিতেই থাকবে, পাতালপুরির দেবী হিসেবে, হেডিসের দেবী হিসেবে বা প্লুটোর দেবী হিসেবে, আর 6 মাস সে পৃথিবীতে থাকবে। এই কারণেই পৃথিবীতে কি হয়, শীত এবং বসন্ত হয়। হ্যাঁ, তো যখন এই যেই 6 মাস পার্সিফোন প্লুটোর কাছে থাকে, ওই 6 মাস পৃথিবীতে শীত আসে। কারণ কি, ওই 6 মাস ডেমেটার মোর্নফুল কন্ডিশনে চলে যায়। আর যেই 6 মাস ডেমেটারের কাছে পার্সিফোন থাকে, মেয়েকে কাছে পায়, সেই 6 মাসে আনন্দে থাকে। এই কারণে পৃথিবীতে ওই সময়টা বসন্ত এবং হচ্ছে আপনার যে ঋতু, গ্রীষ্ম ঋতু, এটা বিরাজ করে। তো এই ছিল হচ্ছে ঋতুচক্র। হ্যাঁ, এটা কিন্তু আছে আপনার হচ্ছে যে ওডন মিলানকোলিতে। এই গল্পটা কিন্তু মানে প্রয়োজন, পার্সিফোনের এই গল্পটা বা ডেমিটারের এই গল্পটা। তো এর পরবর্তীতে আমাদের আরেকটু দেখতে হবে হচ্ছে মেসুডা এবং পোসাইডন। এই গল্পটা আমরা একটু দেখব। মেসুডা সে কি, সরি, মেসুডা মেডুসা যাই বলে, তো মেডুসা, সরি এটা মেডুসা, মেসুডা না। তো মেডুসা, তো মেডুসাটা আসলে কি, কিছুদিন আগে খুলনার দিকে গিয়েছিলাম, তো একটা শিপে গিয়েছিলাম, তো যাই একটা মহিলার নাম দেখলাম, তার নাম হচ্ছে লিন্ডা, হ্যাঁ, এবং তার মেয়ের নাম রাখছে হচ্ছে মেডুসা। তো তখন আমি বুঝতে পারলাম যে সে নিশ্চিত ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, হ্যাঁ, যার কারণে তার নিজের মেয়ের নাম রাখছে মেডুসা। বা হয়তো সে অর্থটা হয়তো সে না জানলেও এই মেডুসা সম্পর্কে হয়তো সে পড়ছে, তাছাড়া এরকম নাম রাখাটা অসম্ভব। তো যাই হোক, তো মেডুসা এবং পোসাইডনের একটা গল্প আছে। মেডুসা ছিল হচ্ছে আপনার অ্যাথেনা পূজারী, অ্যাথেনা দেবী অ্যাথেনা, সে হচ্ছে আপনার জ্ঞানের দেবী। হ্যাঁ, তো আপনার এই যে হিন্দু ধর্মে যেমন হচ্ছে ইয়ে আছে না, সরস্বতী আছে না, জ্ঞানের দেবী। তো আপনারা যে ইয়ে পড়েন, কি বলে, যে মন্ত্র পড়েন, সরস্বতী মহাভাগে, যাই হোক এমন একটা মন্ত্র আছে পড়ার আগে। তো আবার হচ্ছে গ্রিক মিথোলজিতে অ্যাফ্রোডাইট বা অ্যাফ্রোদিতি যাই বলি না কেন, বাংলা ইংলিশে দুইটাই হয়। তো এইটাকে আবার আপনার হচ্ছে যে হিন্দু মিথোলজিতে বা হিন্দু ইয়েতে ওটাকে লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। তো যাই হোক, অ্যাথেনার পূজারী ছিল হচ্ছে মেডুসা। তো
তো মেডুসা অ্যাথেনার পূজারী ছিল, তো তার পূজা করতো, এবং মেডুসা যার কারণে কাউকে বিয়ে করবে না বা এমন একটা প্রতিজ্ঞা করছিল। তো পোসাইডন তাকে খুব পছন্দ করে, হ্যাঁ। তো অ্যাথেনার মন্দিরেই কি করে, পোসাইডন তাকে রেপ করে। তো এতে করে অ্যাথেনা, দেখেন অ্যাথেনা কিন্তু তার পূজারী ছিল, অ্যাথেনা তাকে সাহায্য করেনি, বরং তার উপরে আরো রেগে যায় মেডুসার উপরে, এবং তাকে গর্গন একটা, সরি মানে তাকে কি করে সাপ বানায় দেয়, মাথার চুল প্রচুর সাপ। আপনারা যে পার্সিয়াসের সিনেমা যদি দেখে থাকেন তাহলে এটা পাবেন, হ্যাঁ। তো তাকে কি করে এটা সাপ বানায় দেয়, এবং তার চোখের যে দৃষ্টি যার উপরে পড়বে সে পাথর হয়ে যায়, হ্যাঁ। এমন একটা তাকে দিয়ে দেওয়া হয়, আপনার হচ্ছে যে মানে অভিশাপটা দিয়ে দেয় অ্যাথেনা। দেখেন অ্যাথেনারই পূজারী ছিল, কিন্তু অ্যাথেনা তাকে সাহায্য করে নাই, বরং তার মন্দিরে সেই ধর্ষণ হয়েছে মেডুসা, এই কারণে মেডুসাকে উল্টা সে কি করছে, আপনার হচ্ছে অভিশাপ দিয়ে দিছে, তার মাথার চুলগুলো সাপ হয়ে গেছে, এবং সে যার উপর যাকেই তাকাবে তার সে কি হয়ে যাবে, পাথর হয়ে যাবে, এমন একটা অভিশাপ দিয়ে দেয়। তো এইভাবে কিন্তু মেডুসা কি হয়ে গিয়েছিল, তার চুলগুলো সাপ হয়ে গিয়েছিল। তো থ্রি সিস্টার্স অফ ফেট, এটা দরকার নেই, এটা সম্পর্কে তো বলছি শুরুতেই। দ্য লাভ অফ ইরোস অ্যান্ড সাইকি, এটা দরকার আছে। ইরোস বা এরিস, হ্যাঁ, সে হচ্ছে যুদ্ধের দেবতা, সোজা কথা। তো এই যে ইরোস, তো এবং সাইকি এদের, সরি ইরোস যুদ্ধ দেবতা বলতেছি, এটা হচ্ছে আপনার ওটু সাইকিতে এই গল্পটা আমাদের আছে, হ্যাঁ। ইরোস হচ্ছে আপনার কিউপিড, রোমান মিথোলজিতে কিউপিড বা প্রেমের দেবতা, সে হচ্ছে অ্যাফ্রোডাইটের ছেলে। আর সাইকি হচ্ছে গডেস অফ সোল, সে মানবী ছিল, পরবর্তীতে সে দেবী হয়ে যায়, মানে অ্যাট লাস্ট মানে সবচেয়ে শেষের দিকের দেবী হচ্ছে সাইকি, হ্যাঁ। তো এদের কাহিনীটা কি, এটা লাভ স্টোরিটা কি ছিল, তো এই যে সাইকি সে এতটাই সুন্দরী ছিল যে সবাই তাকে ইয়ের সাথে তুলনা করতো, আপনার অ্যাফ্রোডাইটের সাথে তুলনা করতো। তো অ্যাফ্রোডাইট এজন্য খুব রাগান্বিত হয়ে যায় যে আমি সৌন্দর্যের দেবী, আমার সৌন্দর্যের সাথে কারো তুলনা হয়, সাইকি কোথাকার কে। যাই হোক, সে তার পুত্র এরোস বা কিউপিডকে ডাকে এবং বলে যে তাকে একটা তীর মারো। ওই যে আপনারা ট্রয়ালাস এবং ক্রিসিডিতে যারা মাস্টার্সে পড়ছেন তারা জানেন যে ট্রয়ালাস এবং ক্রিসিডিতে কি করে, ট্রয়ালাস যারা ভালোবাসে প্রেমিক তাদেরকে কি করে, মুখ করে, কিন্তু পরবর্তীতে এই দেবতা ইরোস বা কিউপিড সেই কিন্তু ট্রয়ালাসের হৃদয়ে কি মারে, তীর মারে, লাভ অ্যারো। এবং এরকম একটা কিন্তু ইমোজিও আছে, আপনারা ফেসবুকে দেখতে পাবেন। তো এই যে এই লাভ অ্যারোটা কে মারে, ইরোস বা কিউপিড মারে। তো সে কি করে, অ্যাফ্রোডাইট বলে তুমি একটা অ্যারো মারবে, হ্যাঁ, যাতে করে সাইকি কোনো একটা দানবের প্রেমে পড়ে যায়, হ্যাঁ। তো যাই হোক, ইরোস সাইকিকে দেখে সে এতটাই বিমোহিত হয়ে যায় যে সে নিজের তীর নিজের দিকে মেরে দেয়, হ্যাঁ, নিজের হাটেই মেরে দেয়। তো এর ফলে কি হয়, সে সাইকির প্রেমে একদম অন্ধ হয়ে যায়, পাগল প্রায় একটা অবস্থা। তো যাই হোক, সাইকি সম্পর্কে এমন তথ্য আসে যে তার বাবা মা সাইকির ভবিষ্যৎ সম্পর্কে একটা ভবিষ্যৎ জানতে চায়। তখন এই আপনার হচ্ছে অরাকলে এটা আসে যে সাইকির সাথে কোনো একটা দানবের বিয়ে হবে, হ্যাঁ। তো এটা তো হবেই, তো এবং তারা মেনে চলতো। তো এর জন্য তাকে একটা পাহাড়ে রেখে আসে, এবং সেখান থেকে বাতাসের দেবতা সে একটা প্রাসাদে নিয়ে চলে যায় সাইকিকে, এবং সেইখানে বলা হয় যে তোমার যে স্বামী, সাইকিকে বলা হয় তোমার যে স্বামী সে কি হবে, রাতে আসবে শুধুমাত্র, হ্যাঁ, এবং তুমি কোনো সময় তার মুখ দেখতে পাবে না, যদি তার মুখ দেখো তাহলে সে হারিয়ে যাবে, তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলবে। তো যাই হোক, সাইকি এভাবেই প্রাসাদে থাকতে শুরু করে, এবং তার স্বামী ইরোস বা কিউপিড প্রতি রাতে আসতো, এবং তার সাথে সময় কাটাইতো। তো তাদের দিনটা ভালোই কাটতে থাকে। তো সাইকির একটা বোন, দুইটা বোন তার প্রাসাদে যায় একদিন বেড়াইতে, এবং এত জৌলুস আভিজাত্য দেখে তারা একটু ঈর্ষান্বিত হয়। তখন বলে যে তোমার নিশ্চিত কোন একটা দানবের সাথে বিয়ে হয়েছে, তুমি নিশ্চিত রাতের বেলা যখন তোমার হাজবেন্ড যখন ঘুমায় থাকবে তখন তুমি তার দিকে আলো জ্বালিয়ে দেখবে, তখন বুঝতে পারবে যে কার সাথে তোমার আসলে বিয়ে হয়েছে। তো সাইকির এখান থেকে একটু কৌতূহল জাগে, হ্যাঁ। তো কৌতূহল থেকে যখন ইরোস রাতের বেলা যখন ঘুমাইছিল তখন সে আলো ধরে এবং দেখে যে এটা প্রেমের দেবতা ইরোস। ইরোসও তখন জায়গা পেয়ে যায় এবং সে প্রাসাদ ছেড়ে চলে যায়। সাইকি নিজের ভুলটা বুঝতে পারে, এবং বুঝতে পেরে সে অনেক বেশি লাঞ্ছিত অনুভব করে, এবং সে প্রার্থনা করে দেবতাদের কাছে, অ্যাফ্রোডাইটের কাছে বা দেবতাদের কাছে যে ইয়ে করেন, আমাকে হেল্প করেন। তো অ্যাফ্রোডাইট তো আগে থেকেই নারাজ, তো বলে তাকে 3টা শর্ত দেয়, কঠিন 3টা শর্ত। কি কি?
প্রথম শর্ত এমন, তাকে শস্য, চাল, ডাল এগুলো আলাদা করা লাগবে। হ্যাঁ, বিশাল পরীক্ষা। তো একটা বিশাল স্তূপ দিয়ে দিছিল, ওখানে সবকিছু মিক্সিং করা। হ্যাঁ, তো এই যে মিক্সিং করা, তখন বলে যে এগুলো আলাদা করা লাগবে। তো কি হয়, তখন এই যে ইয়ারা আসে, পিঁপড়ারা আসে দল বেঁধে এবং সাইকিকে কি করে, সাহায্য করে। এবং এর ফলে সাইকি এই যে বিশাল স্তূপের যে গম, জব, তারপর বীজ, শস্যের, এগুলো সব আলাদা করতে সক্ষম হয়। আচ্ছা, দ্বিতীয় পরীক্ষা ছিল এমন যে কিছু কিছু ভেড়া আছে যারা চরে, আর খুব হিংস্র। হ্যাঁ, এদের এই ভেড়াগুলোর লোম কালেক্ট করা লাগবে। তো একটা গায়েবী আওয়াজ আসে, প্রথম পরীক্ষায় কিন্তু সাইকি পাস হয়ে যায়। তো একটা গায়েবী আওয়াজ আসে এবং বলে যে এই ভেড়াগুলো তুমি সকালবেলা বা দুপুরবেলা, এরা বেশি খুব হিংস্র থাকে, যখন সন্ধ্যা ঢলে আসবে ঠিক সেই সময় তুমি কালেক্ট করবে। আর ঠিক সে কোনগুলো কালেক্ট করবে, কোন লোমগুলো যে এরা গা ঘেঁষে বিভিন্ন ইয়ের সাথে, গাছের সাথে, ওই লোমগুলো কালেক্ট করবে। তো যাক, এইভাবে সে লোমগুলো কালেক্ট করে ফেলে। এই পরীক্ষা ছিল সফল হয়। 3 নম্বর পরীক্ষা ছিল অনেক বেশি কঠিন, সেটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে যাইতে হবে। আন্ডারওয়ার্ল্ডে গিয়ে প্রসারপিনা বা পার্সিফনের কাছ থেকে সৌন্দর্যের যে বক্স, এটা কালেক্ট করে আনতে হবে। এই কঠিন সত্যটা দিয়েছিল সাইকিকে অ্যাফ্রোডাইট। তো কি করে, সাইকি সেখানে যায়, আপনার হচ্ছে যে ওই ইয়েতে আন্ডারওয়ার্ল্ডে যায় এবং প্রসারপিনাকে সে বুঝাইতে সক্ষম হয়। তো তার মানে ভালোবাসার জন্য এত স্যাক্রিফাইস দেখে প্রসারপিনা, বা তাকে বলা হয় মানে গডেস অফ দ্য আন্ডারওয়ার্ল্ড, তো বা কুইন অফ দ্য আন্ডারওয়ার্ল্ড, সে অনেক বেশি খুশি হয় এবং তাকে ওই বক্সটা দেয়। এবং 3টা পরীক্ষাতে যখন পাশ করে গেল, তখন কি হয় যে অ্যাফ্রোডাইটও মেনে নেয় বিষয়টা। আর পরবর্তীতে আহ, এই যে সে তবে বলছিল যে তুমি এই যে যাচ্ছ, হ্যাঁ, তুমি যাচ্ছ এই ইয়েগুলো নিয়ে, এই যে বক্সটা নিয়ে, তবে কোনো সময় তুমি পিছে ফিরে তাকাবা না। কিন্তু যাক, সে কৌতূহল বশত পিছে ফিরে তাকায় আর অজ্ঞান হয়ে যায়। আর এই সময় ইরোস তাকে দেখে এবং সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, ভাবছে সে মরে গেছে। যাক, সে জিউসের কাছে প্রার্থনা করে এবং জিউস পরবর্তীতে তাকে মাউন্ট অলিম্পাসে একজন দেবীর মর্যাদা দেয় এবং পরবর্তীতে তারা একসাথে থাকতে শুরু করে। হ্যাঁ, এবং ওটো সাইকিতে আপনারা পাবেন জন কিটস, সে বলে যে সাইকির তো পৃথিবীতে কোনো মন্দির নাই, সে যেহেতু লেটেস্ট গডেস, হ্যাঁ, তার কোনো মন্দির নাই, সে কি করবে, নিজের কল্পনার মাধ্যমে নিজের হৃদয়ে সাইকির মন্দির তৈরি করবে এবং তার উপাসনা করবে। হ্যাঁ, তো এইভাবেই মূলত সাইকি আসলে, সাইকির টোটাল স্টোরিটা ছিল হচ্ছে এটাই। লিডা অ্যান্ড সোয়ান, এটা আপনারা জানেন লিডা এবং সোয়ানের স্টোরিটা কি ছিল আসলে। এটা মানে লিডা ছিল হচ্ছে আপনার একটা মহিলা। তো তার সাথে সোয়ান, এই যে জিউস একটা রাজহংস হয়ে, মানে রাজহংসের রূপ ধারণ করে তার সাথে কি করে, ফিজিক্যাল রিলেশন করে। হ্যাঁ, এই এর মাধ্যমে কিন্তু জন্ম নেয় কিন্তু অনেকগুলো সন্তান। হ্যাঁ, এবং এই যে হেলেন অফ ট্রয় কিন্তু তারই কিন্তু সন্তান, ক্লাইটেমনেস্টা, 2টা বোন ছিল। এছাড়া আরো 2জন জন্মগ্রহণ করে, কাস্টর এবং পোলাক্স, এদেরও কিন্তু জন্ম হয়। তো হেলেন অফ ট্রয়ের পিতা মূলত কে ছিল, পিতা ছিল মূলত আপনার এই আপনার হচ্ছে যে এর সাথে সম্পর্ক হওয়ার ফলে কিন্তু এদের জন্ম হয়েছিল জিউসের সাথেই। আচ্ছা, এর পরবর্তীতে অ্যাফ্রোডাইটের গল্প আছে, অনেক আছে, এগুলো দরকার নেই। অ্যারিসের সাথে তার সম্পর্ক ছিল, আরো অনেকের সাথে ছিল, এগুলো জাস্ট একবার করে পড়ে নেবেন। হেফিস্টাস ছিল তার হাজবেন্ড। মিথ অফ ডেমিটার, এটা তো আমরা পড়লামই, ওইটা আলাদা করে পড়া লাগবে না। 5 রিভার অফ দ্য আন্ডারওয়ার্ল্ড, আর এই যে হেডিসের যে রাজ্য, এখানে 5টা নদী আছে এবং এখানে বলা আছে রিভারটা কি, স্টাইক্স, তারপর অ্যাকিরন, লেথি, ফ্লেজিথন এবং কোকাইটাস, এই 5টা হচ্ছে নদী এবং 5টা কিন্তু আলাদা আলাদা। একটা হচ্ছে এই যে কোকাইটাস, এটা হচ্ছে আর্তনাদের নদী। ফ্লেজিথন, এটা হচ্ছে আগুনের নদী। লিথি হচ্ছে রিভার অফ ফরগেটফুলনেস এবং ওটু মিলানকলি। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা ইয়াতে পাবেন। হ্যাঁ, এই যে ডু নট গো টু লিথি এমন একটা লাইন আছে, জন কিটস ব্যবহার করে। অ্যাকিরন, এটা হচ্ছে দুঃখের নদী। স্টাইক্স, এটা হচ্ছে যে ঘৃণার নদী। হ্যাঁ, এটা পারাপার করে শ্যারন, ফেরিম্যান। আচ্ছা, ইন্ডিমিয়ন এবং সেলেন, ইন্ডিমিয়ন অ্যান্ড হাইপেরিয়ন, এই যে জন কিটসের যে কবিতাগুলো। তো ইন্ডিমিয়নটা কে ছিল, ইন্ডিমিয়ন একটা মানে যুবক ছিল। সে বলা হয় যে সে একটা খুব সুন্দরী, খুব সুন্দর একটা পুরুষ ছিল এবং তার উপরে নজর পড়ে, সে রাখা ছিল এমন বলা হয়, এবং তার প্রতি নজর পড়ে চাঁদের দেবী সেলেনের। হ্যাঁ, চাঁদের দেবী সেলেনের। তো যাই হোক,
পরবর্তীতে সেলেন জিউসের কাছে প্রার্থনা করে যে তাকে আপনি চিরকাল আমার জন্য কাছে রেখে দেন এবং চিরকাল যেন আমি তাকে দেখতে পারি। হ্যাঁ, তো কি করে তাকে চির নিদ্রা দিয়ে দেয় ইন্ডিমিয়ন, এবং বলা হয় যে এই ঘুমের মধ্যেই তাদের অনেক সন্তান হয়েছিল। তো এই ছিল হচ্ছে ইন্ডিমিয়নের মূলত কাহিনী। তাকে কিন্তু নিয়ে গিয়েছিল আপনার হচ্ছে চাঁদের দেবী সেলেন। তো বিষয়টা হচ্ছে শুরুর যে যুগগুলো ছিল ওই সময় দেবতাদের মানুষ এবং দেবতা প্রায় কাছাকাছি থাকতো, এবং দেখা যাচ্ছে অনেক সময় দেবতারা পৃথিবীতে নেমে আসতো, মানুষের সাথে মানুষকে শাস্তি দিত, মানুষকে পুরস্কৃত করতো, দেখা যাচ্ছে যে মানুষের সামনে হাজির হইতো। হ্যাঁ, তো এরকম কিন্তু হইতো মানে গ্রিক মিথোলজি অনুযায়ী শুরুর ইয়েগুলোতে। তো এইভাবেই কিন্তু আবার অনেক মানুষ তাদের ভালো কর্মের কারণে কি হয়ে গেছে, দেবতাদের জায়গায় স্থান পেয়ে গেছে মাউন্ট অলিম্পাসে। এমনটা কিন্তু হয়েছে। ইকো এবং নার্সিগাস। হ্যাঁ, তো ইকো এবং নার্সিগাসের কাহিনীটা ড্যাফোডিলস ফুলের সাথে রিলেটেড। বিষয়টা হচ্ছে এমন, ইকো ছিল একটা পরী নিমথ। হ্যাঁ, তো সে আবার বাচাল টাইপের, খুব কথা বলতে পছন্দ করতো। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা খুব বিরক্ত হেরা দেবী, গডেস, মেইন যে গডেস সে, তো হেরা এটা পছন্দ করতো না। এই জন্য কি করে, সে তার এই যে মানে তা রাগ করে এবং তার যে ক্ষমতা কথা বলার এই জিনিসটা কেড়ে নেয়, এবং পরবর্তীতে সে একটা অভিশাপ দেয়, সে যতবারই কথা বলবে এটা ফিরে আসবে, মানে যাই বলবে ফিরে আসবে। এই কারণে এই যে ইকো, এই যে আমরা ইকো বলি না, যে প্রতিধ্বনি যে জিনিসটা, এটা কিন্তু এখান থেকে সৃষ্টি, এই ক্যারেক্টার থেকেই। এবং নার্সিয়াস, হ্যাঁ, তো নার্সিয়াস সে অনেক সুদর্শন ছিল, যুবক, এবং ইকো তার প্রেমে পড়ে যায়, খুবই মানে প্রেমে পড়ে যায়, এক কথা পাগল হয়ে যায় ইকো তার প্রতি। কিন্তু নার্সিয়াস ইয়ে করে না যে না আমি কারো প্রেমে পড়ার টাইম আমার নাই। তো এই জন্য এই যে গডেস আপনার হচ্ছে যে ইয়ে পানিশমেন্ট, হ্যাঁ, নেমিসিস যে দেবী, সে তাকে বলা হয় গডেস অফ পানিশমেন্ট, বা নেমিসিস মানে কি আমরা বুঝি পানিশমেন্ট। তো এই দেবী অনেক রেগে যায় এবং কি করে, একটা স্বচ্ছ ঝর্ণার পাশ দিয়ে যখন নার্সিয়াস যাচ্ছিল, তখন সে নিজের চেহারায় ঝর্ণাটা দেখে নিজেই স্তম্ভিত হয়ে যায়। সে মনে করে যে এখানে নিশ্চিত কেউ আছে এত সুন্দর এত সুদর্শন। তো তার নিজের চেহারা প্রেমে সে পড়ে যায় এবং ওইভাবে ওই জায়গাতেই ঠায় দাঁড়িয়ে থাকে এবং নিজের চেহারা নিজেই দেখতে থাকে। হ্যাঁ, এটাই মূলত এই নেমিসিস অর্থাৎ পানিশমেন্টের দেবী, আপনার হচ্ছে পানিশমেন্ট ছিল, সোজা কথা শাস্তি ছিল। তো সে এতটাই মুগ্ধ হয়ে নিজের চেহারা বারবার দেখতে থাকে, তো ওই জায়গাতেই তার মৃত্যু হয়ে যায়, এবং সেখানে কি হয়, একটা ফুল জন্মায় তার মৃত্যুর পরে, এবং ওই ফুলটাই হচ্ছে ড্যাফোডিলস ফুল, যেটা কিনা আই ওয়ান্ডার লনলেস এ ক্লাউড এই কবিতায় উইলিয়াম ওয়াটসন ব্যবহার করছে। এবং নার্সিয়াস তার জীবনটা ছিল ক্ষণস্থায়ী, এবং এই ড্যাফোডিলস ফুলের জীবনটাও কিন্তু ক্ষণস্থায়ী। ঠিক আছে, আচ্ছা। হিকেট, হ্যাঁ, যে গত ক্লাস পড়াইলাম ম্যাকবেথ। তো ম্যাকবেথের এই যে হিকেট, এই যে দেবী, সে হচ্ছে জাদুবিদ্যা, পাতালপুরীর দেবী, গডেস অফ উইচক্রাফট। সে তারও কিন্তু স্টোরিটা এই গ্রিক মিথোলজি থেকে কিন্তু নেওয়া। নাইকি বিশ্ববিখ্যাত আমেরিকান জুতার ব্র্যান্ড, তাকে রোমান নাম হচ্ছে ভিক্টোরিয়া। তো এটার উৎপত্তি কোথায়? এটাও কিন্তু গ্রিক মিথোলজি থেকে কিন্তু এর উৎপত্তি। হ্যাঁ, নাইকি কে ছিল, নাইকির স্টোরিটা আসলে কি ছিল? বিষয় হচ্ছে যখন যুদ্ধ হয়েছিল আপনার টাইটানোমাইকির যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধে এই যে নাইকির যে বাবা, হ্যাঁ, এবং নাইকির ভাই বোনেরা এরা কি করছিল আপনার হচ্ছে জিউসকে আপনার সাহায্য করছিল। হ্যাঁ, তার বাবা নাম ছিল প্যালাস, সে এবং তার হচ্ছে সন্তান অর্থাৎ নাইকি এবং তার ভাই বোনেরা জিউসকে সাহায্য করছিল, যার কারণে জিউসের বিশ্বস্ত সহচর হিসাবে সে মানে প্রতিষ্ঠিত হয়। এবং এই কারণে পরবর্তীতে কি হয়, আহ, তাকে মাউন্ট অলিম্পাসে জায়গা দেওয়া হয়, এবং তার নামের অর্থটা হচ্ছে বিজয়ী, বা এই কারণে তাকে ভিক্টোরিয়া, রোমানরা নাম দেওয়া হচ্ছে ভিক্টোরিয়া। এবং এই যে আমরা কুইন ভিক্টোরিয়া যে নামটা পাই না, এটা কিন্তু এইখান থেকেই। এবং বর্তমানে যে বিশ্ববিখ্যাত যে জুতার ব্র্যান্ড, সেটাও কিন্তু এই নাইকির স্টোরি থেকেই কিন্তু নেওয়া, গ্রিক মিথোলজি থেকেই কিন্তু নেওয়া। তো দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রিক মিথোলজি থেকে কিন্তু মোটামুটি চলে আসতেছে। হ্যাঁ, এই যে টাইটানোমাইকিতে যুদ্ধ, এখানে কিন্তু তারা হেল্প করছিল জিউসকে। আচ্ছা, তো এর পরবর্তীতে অরোরা, হ্যাঁ, এই কাহিনীটা আমরা পাবো হচ্ছে টিসোনাসের স্টোরিতে। হ্যাঁ, অরোরা ছিল হচ্ছে আপনার ইয়ে টাইটান। টাইটান, তার পিতা ছিল হচ্ছে হাইপেরিয়ন, হ্যাঁ, মাতা ছিল থিয়া, এরা ছিল টাইটান।
সে অরোরাও হচ্ছে একটা টাইটান বংশধর, অর্থাৎ এর আগের জেনারেশনের। আপনার হচ্ছে যে অলিম্পিয়াস যে দেবতা, অলিম্পিক মাউন্ট অলিম্পাসের, তো অলিম্পিয়ান দেবতাদের পূর্বের জেনারেশনে। তো এই যে অরোরা, সে হচ্ছে উষার দেবী। তো সে প্রেমে পড়ে যায়, টিসনাসের প্রেমে পড়ে যায়। টিসনাস কে ছিল? টিসনাস ছিল হচ্ছে আপনার আহ, এই যে কি তার নাম প্রিয়াম, বা পেদারকেস, যার যার নাম। তো তার হচ্ছে বড় ভাই ছিল এই টিথোনাস। তো তাকে কিন্তু নিয়ে চলে গিয়েছিল আপনার স্বর্গে। নিয়ে যাওয়ার ফলে তার চির যে ইটার্নাল লাইফ, সেটা কিন্তু সে তার বাবার কাছ থেকে প্রার্থনা করে নিয়েছিল, কিন্তু ইটার্নাল ইউথ আর চায় না। যার কারণে টিথোনাস পরবর্তীতে বুড়া হয়ে যায় এবং সে কি করে, হতাশা প্রকাশ করে যে তুমি দেবী কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরো বেশি উর্বর, আরো বেশি আকর্ষণীয় হচ্ছে, কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, এই জন্য আমার মৃত্যু দরকার, মৃত্যু দাও। কিন্তু এই যে প্রতিদিন যখন উষার দেবী আপনার অরোরা বের হইতো সকালবেলা, তার চোখ দিয়ে পানি পড়তো। আসলে এই টিথোনাস সে কি ইটার্নাল ইউথটা নাই, সে তো আর কিছু করতে পারে না। তো যাই হোক, এই ছিল হচ্ছে অরোরা এবং আপনার হচ্ছে কি আপনার ইয়ের স্টোরি, টিথোনাসের স্টোরি। আচ্ছা, এবং আরো কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা স্টোরি জানবো খুব শর্টলি, বেশি দুই তিনটা মোটামুটি আমরা একটু জানবো, তাহলে হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার হচ্ছে যে ট্রোজান ওয়ার। হ্যাঁ, তার আগে আমরা দেখবো হচ্ছে অ্যাপেল অফ ডিসকোর্ড। তো অ্যাপেল অফ ডিসকোর্ড থেকে ট্রোজান ওয়ারের সূচনা। তো ইয়ার যে থেটিস এবং থেটিস, তো থেটিসের সাথে একজন মর্তের যে রাজা, তার বিয়ে হয়। তো তারা কি করে, আপনার এরিস গডেস অফ কেওয়াস, তাকে তারা দাওয়াত দেয়নি, মানে বিবাদের দেবী, তাকে দাওয়াত দেয়নি, সে যেখানে যায় সেখানে গন্ডগোল বাধায়। তো এই জিনিসটা ইরিস তো বিবাদের দেবী, সে জানতে পারে। হ্যাঁ, তো জানার ফলে সে কি করে, ওই বিয়ের ভোজ সভায় সে একটা আপেল নেয়, গোল্ডেন আপেল, তো ওর উপরে লিখে দেয় ফর দ্য ফেয়ারেস্ট, অর্থাৎ সবচেয়ে সুন্দরী যে তার জন্য। তো এই আপেল যখন সে ওখানে ছেড়ে দেয়, তখন তিনটা দেবী, হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট, তো এরা মানে গন্ডগোল লাগা দেয়। তো হেরাকে জিউসের ওয়াইফ অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট, এরা হচ্ছে জিউসের মেয়ে, তো কন্যা। তো এরা গন্ডগোল বাধায় দেয় যে না, আমি বেশি সুন্দরী, আমি বেশি সুন্দরী। তো যাই হোক, এইটাই এখান থেকেই মূলত এই ফ্রেজটা আসছে, অ্যাপেল অফ ডিসকোর্ড, মানে হচ্ছে বিবাদের বিষয়, সোজা কথা। তো এই অ্যাপেলটা টস করা হয়েছিল। তো যাই হোক, এই জন্য জিউসের কাছে তারা যায় যে আপনি বিচার করে যান কে বেশি সুন্দরী। তখন জিউস বলে, বুঝতে পারে যে আমি যার পক্ষে যাব বা হয়তো বিপদ আছে, কারণ এরা এমনিতে আমাকে দেখতে পারে না। এখন যদি আমি তাকে ছেড়ে যদি আমার কন্যাদের বলি, তাহলে কন্যারা মানে হেরা বিপদ, মানে আমাকে ঠিক রাখবে না। আবার কন্যাদেরকে যদি আবার যদি আমার ওয়াইফ হেরাকে যদি সুন্দর হিসেবে ঘোষণা করি, তাহলে কন্যারা কি হবে, নারাজ হবে। সে কাউকে নারাজ করতে সে চায় না। এই জন্য সে কি করে, বলে যে এই বিচারটা কেউ করতে পারবে না, বরং এই বিচারটা মর্তের মানুষ করতে পারবে। তো এই জন্য কি হয়, মাউন্ট অলিম্পাসে ওই সময় কে থাকতো, ওই সময় থাকতো হচ্ছে প্যারিস, মাউন্ট ইডাতে থাকতো। সেখানে সে ইনানের সাথে থাকতো, এই যে টিথোনাসের যে ইনান কবিতা, সেখানে এটাও কিন্তু পাওয়া যায়। ইনানের সাথে থাকতো তার প্রেমিকা, তার সাথে। তো যাই হোক, হারমিস অর্থাৎ মেসেঞ্জার গড, সে আসে এবং তিনটা দেবীকে নিয়ে এসে বলে যে কে বেশি সুন্দরী। দেবরাজ জিউস বলছেন বেছে দিতে। তো প্যারিস বলে যে ঠিক আছে, প্যারিসকে প্রিন্স অফ ট্রয়। হ্যাঁ, সে হচ্ছে পোদারকেস বা হচ্ছে প্রিয়ামের পুত্র। তো যাই হোক, তো সে বলে যে ঠিক আছে, আমি বেছে দিব, কোনো সমস্যা নেই। তো যাই হোক, প্রথমে তারা কি করে যে একজন একজন করে সামনে আসে। হ্যাঁ, তো সে কনফিউজড হয়ে যায় যে কাকে থেকে কাকে সুন্দরী বলবে। সবাই মানে তিনজনের কেউ কম না কাউকে থেকে কাউকে। খুলতে খুলতে তারা কাপড়ে একদম টোটালি নগ্ন, ন্যাক্ট হয়ে চলে আসে। তো এইখান থেকে মূলত বিউটি কন্টেস্টের শুরু পৃথিবীতে। হ্যাঁ, তো বিউটি কন্টেস্টের শুরু এখান থেকে পৃথিবীতে। এবং তারা এখন দেখবেন যে যত বেশি কাপড় খুলে সামনে আসে, সে তত বেশি সুন্দর হিসেবে ঘোষণা করা হয়। তো বিউটি কন্টেস্টের শুরুই কিন্তু এই প্রতিযোগিতা থেকে, গ্রিক মিথোলজি থেকে। তো খুলতে খুলতে তিন দেবী একদম ন্যাক্ট হয়ে চলে আসে। তো বোঝা হয় না, এখন কি হয়, এখন ঘুষের প্রচলন শুরু হয়। তো ঘুষটাও কিন্তু এখান থেকে এসছে। তো যাই হোক, হেরা বলে যে ঠিক আছে, আমি তোমাকে এশিয়া এবং ইউরোপের রাজা বানায় দিব।
তো এথেনা বলে যে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বানাই দেবো, এই জ্ঞানের দ্বারা তুমি সবকিছু সারা পৃথিবী কন্ট্রোল করতে পারবে। আর অ্যাফ্রোডাইট বলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা এনে দেবো। এই জিনিসটা মানে পুরুষদের দুর্বল জায়গায় তো এটা। তো হ্যাঁ, এই জন্য কি করে প্যারিস অ্যাফ্রোডাইটকে সুন্দরী হিসেবে ঘোষণা করে। এই কারণে কি হয়ে যায়, এই জিনিসের পরবর্তীতে ট্রোজান ওয়ারের সূত্রপাত ঘটায়। তো পরবর্তীতে যখন শান্তি চুক্তি করতে স্পার্টাতে যায় মেনিলাসের রাজ্যে প্যারিস এবং তার ভাই হেক্টর, তখন কি করে এই অ্যাফ্রোডাইট ফগ কুয়াশা তৈরি করে ওই ইয়ের বেড চেম্বার পর্যন্ত, হেলেনের বেড চেম্বার পর্যন্ত প্যারিসকে নিয়ে যায় এবং পরবর্তীতে প্যারিস হেলেনকে নিয়ে চলে আসে, অ্যাডপ্ট করে নিয়ে চলে আসে কোথায়, ট্রয়। এবং এর পরবর্তীতে কি হয়, ট্রোজান ওয়ার সম্পর্কে আপনারা তো সবাই জানেন, যুদ্ধ হয়েছিল এবং ট্রয়ের পতন হয়। তবে তবে ট্রয়ের পতন কিন্তু এর আগে একবার হয়েছিল। কিভাবে হয়েছিল, হেরাক্লিস তো ট্রয় যে রাজা লাওমেডন, অরিজিনাল যে রাজা লাওমেডন, সে জিউসের আদেশে দুইটা আপনার হচ্ছে যে দেবতা পোসাইডন এবং অ্যাপোলো, এরা ওই যে ট্রয়ের যে মহাপ্রাচীর, উঁচু প্রাচীর, এটা তৈরি করে দেয় এবং তাদের পুরস্কৃত করার কথা। কিন্তু এই লাওমেডন এই কাজটা করে না। পরবর্তীতে এই দুইটা দেবতা অনেক বেশি ক্রুদ্ধ হয়। পরবর্তীতে হারকিউলিস আসে এবং বলে যে, এবং ও হ্যাঁ, তারা কিন্তু একটা দানবকে পাঠায় এবং হারকিউলিস আসে এবং বলে যে ঠিক আছে আমি দানবকে হারাবো, কিন্তু আমাকে এর জন্য পুরস্কার দিতে হবে। তো যাক, সে বলে যে ঠিক আছে, লাওমেডন বলে ঠিক আছে আমি তোকে পুরস্কৃত করবো, সমস্যা নেই। তো এই লাওমেডন কিন্তু পরবর্তীতে হারকিউলিস যখন ওই দানবকে হারায়, কিন্তু লাওমেডন হারকিউলিসের সাথে প্রতারণা করে। হারকিউলিস রেগে গিয়ে লাওমেডনকে হত্যা করে, তার মেয়ে তাকে ক্যাপচার করে এবং যার পরবর্তীতে তার মেয়ের ওই, অর্থাৎ পরবর্তীতে তাকেই মূলত সে ইয়ে করে ওই অনুরোধে সবচাই মানে ট্রয়ের যত প্রিন্স ছিল সবাইকে সে হত্যা করে এবং রাজা লাওমেডনকে হত্যা করে, একজনকে বাঁচায় রাখছিল, যা হচ্ছে পেদারকেস। এবং পরবর্তীতে এই ব্যক্তিটাই হয়ে যায় হচ্ছে প্রিয়াম। সেই পরবর্তীতে ট্রয়ের রাজা হয়। তো এইভাবে কিন্তু ট্রয়ের যে পতন, এটাও কিন্তু আগে হয়েছিল। তো মোটামুটি এই স্টোরিগুলো আপনাদের দরকার। হ্যাঁ, এছাড়া আরো আছে কিছু, যেমন হচ্ছে আরেকটা বলবো, সেটা হচ্ছে ব্লাইন্ড প্রফেট। ব্লাইন্ড প্রফেট আমাদের যে ইডিপাসের সম্পর্কেও সে কি করছিল, ইয়ে বলছিল আপনার হচ্ছে যে ভবিষ্যৎবাণী করছিল। তার নাম হচ্ছে টেরিসিয়াস। হ্যাঁ, ভবিষ্যৎ বক্তা, অন্ধ ভবিষ্যৎ বক্তা। তো তার স্টোরিটা একটু বলবো, কারণ সেও মোটামুটি অনেক স্টোরিতে আছে। তো এই যে টেরিসিয়াস, তো সে কি করছিল, যখন একদিন দেখে যে দুইটা সাপ মানে ইয়ে করতেছে, মিলনে ইয়ে ব্যস্ত, তো তখন সে আঘাত করে এবং যে মহিলা সাপটা, সেই সাপটা মূলত মারা যায়। হ্যাঁ, তো যার কারণে পরবর্তীতে যাই হোক সে অভিশাপ প্রাপ্ত হয় এবং সে পুরুষ থেকে মহিলা হয়ে যায়। এবং পরবর্তীতে একবার যখন এই একই দৃশ্য মিলনরত অবস্থায় দুইটা সাপকে সে দেখে, তখন সে আর কিছু বলে না, যার জন্য মোটামুটি প্রায় 7 বছর পরে সে আবার পুরুষ হয়ে যায়। তো এইভাবে সে কিন্তু একমাত্র ব্যক্তি যে একাধারে পুরুষ এবং মহিলা ছিল, এবং সে যখন মহিলা হয়েছিল ওয়ার্ল্ড ফেমাস হোর বা পতিতা সে হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক একদিন কি হয়, মাউন্ট অলিম্পাসে হেরা এবং জিউস এরা তর্কাতর্কি লেগে যায়। কোন বিষয়ে, যে যে ফিজিক্যাল রিলেশনে হেরা বলে যে পুরুষেরা বেশি আনন্দ পায়, আর জিউস বলে না, মহিলারা বেশি আনন্দ পায়। তো যার এই জিনিসটা সলভ করবে কে, তখন টেরিসিয়াসকে ডাকা হয়। হ্যাঁ, তো টেরিসিয়াসকে ডাকা, তখন কিন্তু টেরিসিয়াস দেখতে পায়, তো টেরিসিয়াসকে ডাকা হয় এবং বলা হয় যে আসলে তুমি তো পুরুষও ছিলে মহিলাও ছিলে একাধারে, তাহলে এই যে কে বেশি আনন্দ পায় সেটা বলো। তখন সে এই কথাটা বলছিল যে যৌন মিলনের এই জিনিসটা বা ফিজিক্যাল রিলেশনশিপের এই জিনিসটাকে যদি আমরা পার্সেন্টেজে ভাগ করি, তাহলে হয় কি 10 ভাগের 9 ভাগ আনন্দ পায় মহিলারা এবং 1 ভাগ পায় পুরুষেরা। এই কথাটা বলার পরে মানে কে কে জিতে গেল, তাহলে জিউস জিতে গেল লজিকে এবং হেরা হেরে গেল। হেরা রাগান্বিত হয়ে যায় খুবই এবং তাকে অন্ধ করে দেয়। হ্যাঁ, আর এই যে সে অন্ধ করে দিল, তো যাই হোক একটা, সে তো দেবী, অনেক পাওয়ারফুল দেবী, এই জিনিসটা তো জিউসেরও ক্ষমতা নেই। তো জিউস তাকে একটা আশীর্বাদ দেয়, সেটা হচ্ছে তুমি চোখে দেখতে পাবো না ঠিক আছে, কিন্তু তুমি ভবিষ্যৎ দেখতে পারবা মনের চোখ দিয়ে, যার কারণে সে ভবিষ্যৎ বক্তা হয়ে যায়। যার কারণে যে যেসব
মানে প্রফেসি এই জিনিসগুলো সে কিন্তু করতো, হ্যাঁ, পরবর্তীতে বিশ্ব ওয়ার্ল্ড ফেমাস, সে কিন্তু প্রফেট হয়ে যায়, মানে ভবিষ্যৎ বক্তা হয়ে যায়, প্রফেসি তার এই ভবিষ্যৎ দর্শনের কারণে। তো এই ছিল মূলত আজকের ক্লাস। বলেন আপনাদের কি কনসেপশন মোটামুটি এই কয়েকটা বিষয়ের উপরে কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি চেষ্টা করছি মোটামুটি আপনাদের স্টোরি রিলেটেড, বই রিলেটেড যা কিছু লাগে এগুলো ব্যাখ্যা করার। আর এ সম্পর্কে আপনার হচ্ছে যে এগুলোও আছে, এমসিকিউ নিচে আছে, আপনারা অবশ্যই করে নেবেন। নেক্সট পরীক্ষা কিন্তু এই গ্রিক মিথোলজির উপরেই কিন্তু হবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি এই পর্যন্ত যতগুলো ক্লাস করাইছেন, হ্যাঁ তো নেক্সট সিলেবাস দেওয়ার পর এই ক্লাসের টপিক গুলো যদি ওই সিলেবাসে ইনক্লুড থাকে, তাহলে কি ওই পিছনের ক্লাসগুলো কি আবার রিভাইজড আকারে করাবেন নাকি ওইগুলো ওই পর্যন্তই থাকবে? আচ্ছা, বিষয় হচ্ছে ধরেন ক্লাসের বিষয়টা কি, মানে প্রিভিয়াস ক্লাসগুলো আবার হবে কিনা, তাই তো? জি স্যার, মানে আমরা তো অনেকেই নতুন আছি, ক্লাস পাইনি, তো দেখা যাচ্ছে আচ্ছা ওইগুলো সিলেবাস আবার নতুন করে দেয়, আচ্ছা আচ্ছা, ঠিক তো আপনি আবার সেগুলো নেবেন এখানে কিনা? এখানে বিষয়টা হচ্ছে যদি সময় পাওয়া যায় সার্কুলারের পরে, কারণ বিষয় হচ্ছে এখনো অনেকগুলো ক্লাস বাকি আছে, আপনাদের ওই ক্লাসগুলো নিতে হবে সিলেবাস দিলে। দেখা যাচ্ছে যে সিলেবাস অনুযায়ী যদি ম্যাক্সিমাম ক্লাস যদি হয়ে থাকে এবং সময়টা যদি থাকে তাহলে অবশ্যই এটা আবার ওভারভিউ একটা ক্লাস হবে, হ্যাঁ। আর যদি সময়টা কম থাকে তাহলে আগের ক্লাসগুলো একটু কষ্ট করে আপনাদের দেখে নিতে হবে এবং প্রচুর পরিমাণে পরীক্ষা তখন চলবে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যদি সময় আমরা পাই মোটামুটি অন্তত 3-4টা মাসও যদি সময় পাই আমরা ক্লাস করব, হ্যাঁ, ক্লাস ওভারভিউ ক্লাস হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বল। রেকর্ড ক্লাসে দেখা যায় লাইভ ক্লাসের শুরুতে আপনি যে কথাগুলা বলেন ওটা স্কিপ করে দেন। আমি অনেক সময় দেখা যায় বাচ্চা নিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে একটু লেট হয়ে যায়। আপনার প্রত্যেকটা কথাই তো গুরুত্বপূর্ণ, যদি একটু না কাটতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তো ঠিক আছে, আমি ধরেই নিচ্ছি আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে মোটামুটি। আমি শুরু থেকে ক্যাওয়াস থেকে শুরু করে মোটামুটি আপনার টেরিসাস পর্যন্ত অনেক কিছুই বলছি, আরো অনেক আছে আসলে। গ্রিক মিথোলজি তো লজি তো বিশাল বড় ভান্ডার, এই জন্য আসলে একটা ক্লাসে এটা সম্ভব না, হ্যাঁ, ওইভাবে আসলে সম্ভব না। স্যার জি বলেন। কাইন্ডলি মনে করে স্যার কোনগুলা পড়তে হবে একটু স্টার দিয়ে দেন। আবার হ্যাঁ ওইটা, এমসিকিউ গুলো স্যার বেশি কম হয়ে গেছে, মাত্র 50টা এমসিকিউ না এটা এই চ্যাপ্টার এর বেশি হিসেবে। লাগবে না, এটা এর বেশি লাগবে না, যথেষ্ট যা আছে যথেষ্ট। তবে আপনাদের সিলেবাসটা যদি পাবলিশড হয়, সিলেবাস এটা একটু চেঞ্জ হবে, যার কারণে আমি ওইভাবে দিই নাই। তবে এর মধ্যে যে এটা যথেষ্ট, 50টা কম মনে হচ্ছে না, এটা যথেষ্ট এর জন্য। মানে গ্রিক মিথোলজি থেকে আসবে সর্বোচ্চ 1 থেকে 2টা, একটা সর্বোচ্চ ধরে নেন একটা, এবং সেটা কোন রিলেটেড হবে, আপনার টেক্সট রিলেটেড। যেমন হচ্ছে যে বিষয়টা এমনই যে হু ইজ দ্য গডেস অফ সোল, এমন। তো এরকমই, হ্যাঁ, এর বেশি আসবে না, এবং এটা টেক্সট রিলেটেড। এক্সট্রা করে নাও পড়া লাগতে পারে, কারণ ওই জিনিসটা আপনার ওই টপিকের মধ্যেই পড়া লাগবে, তবু আমি দিছি কারণ আপনাদের বিস্তারিত একটু একটু জেনে রাখা ভালো, যেহেতু সময় পাচ্ছি এই কারণে একটু দিয়েছি, ইনক্লুড করে দিয়েছি। তো এর বেশি লাগবে না, এমসিকিউ এটা এনাফ এর জন্য, হ্যাঁ। এখন আপনাদের লাগবে কি, আপনারা যদি ডিটেইল পড়তে চান তাহলে বইটা লাগবে, এই হচ্ছে বিষয়। আর তাছাড়া জাস্ট আপাতত ইয়ের জন্য এই পিডিএফটাই এনাফ, যথেষ্ট আপনাদের কোর্সটা মানে ইয়েটা কমপ্লিট করার জন্য, এনটিআরসি এর জন্য, হ্যাঁ। তো এটাকে কম মনে করা যাবে না, এটা যথেষ্ট, 50টা যথেষ্ট, হ্যাঁ, এটা কোনোভাবেই কম নয়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সামিউল হাসান বলেন। স্যার ওই সার্কুলার দিলে তো স্কুলের জন্য ওইটা কি আলাদা করে কোর্স আলাদা ছাড়া হবে না? কোর্স, ওইটা আলাদা গ্রুপই আছে, ওইটা শুরু হবে, ওটা শুরু হবে, ওইটা চলবে আর কি, সমস্যা নেই। এটা এটা সার্কুলারটা হইলে ওটা শুরু হবে, ওটা শুরু হয়েছিল রিটেন সিলেবাস অনুযায়ী, বাট রিটেন তো থাকবে না, তো এই জন্য প্রিলির ভিত্তিক এটা শুরু হবে। একটু সার্কুলারটা দিক, ইনশাল্লাহ দেরি হবে না।
জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে এ পর্যন্তই রাখি ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, এবং একটু পড়েন, পরীক্ষাটা দেওয়া লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।